And the night comes alive with coming dawn. ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের ভূত এফএমের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন অধীর প্রতীক্ষায় আছেন আজকের ভূত এফএমের জন্য, এবং আমরাও অধীর প্রতীক্ষায় আছি আপনার জন্য। আপনাকে কিভাবে এন্টারটেইন করতে পারি এবং আপনাকে কিভাবে আনন্দ দিতে পারি আজকের পুরো সময়টায় সেই পরিকল্পনাই আমাদের। তো এই জন্যই আজকে অতিথিরাও একটু অন্যরকম। আজকের অতিথিরা খুব স্পেশাল এবং তারা যে আসেন এটাই আমার অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এত কষ্ট করে তারা আসেন এবং যতবার বলি যখন বলি তখনই এসে হাজির হন। এটা অনেক বড় একটা পাওয়া। এবং আজকে বলছিলেন যে ফারনান যেরকম বলছিলেন যেখানে আসলে একটু স্মৃতিকাতর হয়ে পড়েন, আমাদের সবারই এটা হয়। তো দীর্ঘদিন ধরে ফারনান, আলিফ এবং বাবু ভাই তিনজনই আছেন আমাদের সঙ্গে এবং আজকে তিনজনই আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। এবং আমি কয়েকদিন ধরে দেখছিলাম যে আপনারা প্রচুর ফেসবুকে লিখছেন। দুটো জিনিস পেয়েছি। একটা জিনিস পেয়েছি এরকম যে বাবু ভাইয়ের সাথে লাস্ট যে এপিসোডটা আমরা করেছিলাম, যে এপিসোডে একটু বিভিন্ন ধরনের আলোচনাও ছিল, সেটা আপনাদের অনেক ভালো লেগেছে। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ডক্টর আলিফকে কেন আনা হচ্ছে না। তো আমি শেয়ার করতেই ডক্টর আলিফ আমাকে আগে একটা টাইম দিয়েছিলেন, তারপরে উনি বললেন যে না, আমি নেক্সট ফ্রাইডেতে আসবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। এবং এর মাঝখানেই বিজয়ের মাস ডিসেম্বর চলে এসছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে অলরেডি আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়েছি, সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ এবং নিচে লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একইভাবে ভিডিও ফুর্তির পেজ চেঞ্জ করা হয়েছে। একইভাবে আমার নিজের যে পার্সোনাল যে ফেসবুক, সেই ফেসবুকেও আমি চেঞ্জ করে ফেলেছি এবং সেখানে একটা পতাকা দেয়া আছে এবং নিচে লেখা আছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, আসলে এই সোনার বাংলাকে আমরা সবাই ভালোবাসি এবং সোনার বাংলার যে কোনো অগ্রণী ভূমিকা রাখলে বা যে কোনো ব্যাপারে আমরা খুব আনন্দিত হই। আশা করছি যে বাংলাদেশ এরকম একের পর এক সাফল্য দেখিয়ে যাবে এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব এবং সারা বিশ্বকে দেখিয়ে দেব যে আমরা বাংলাদেশ এবং আমরা পারি, শুধু আমরাই। তো যাই হোক, আজকে ভূত এফএম শুরু করছি। কিভাবে কানেক্টেড থাকবেন বলে দেই। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন এবং এখানে আপনার লেখা যে সমস্ত আছে সেই লেখাগুলো আমরা পড়ে শোনাবো এবং আপনাদের সাথে অনেক আলোচনা হবে, আড্ডা হবে। প্রথমেই চলে যাব ঘটনায় এবং আমরা আজকের এই এপিসোডটি যেহেতু সবাই আছেনই, বাবু ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই এবং তারপরে আস্তে আস্তে অন্যদের ঘটনা যাবো। তারপরে ডক্টর আলিফ বলবেন, তারপরে ফারনান বলবেন, তারপরে আমরা আজকে এই তিনজনই কিন্তু আমাদের এখানে আছে এবং ঘুরে ফিরে তিনজন দুটো দুটো করে ঘটনা বলবেন। সে সাথে আমাদের বেশ কিছু অডিও ক্লিপ আছে অলরেডি, আপনারা সেটাও ফেসবুকের পোস্টে দেখেছেন যে অডিও ক্লিপ আজকে প্লে করা হবে। সো জমজমাট একটা এপিসোড হবে, সেই বিষয়ে আমি আগে থেকে আপনাদের কথা দিতে পারি, কারণ এখানে জমজমাট সব মানুষেরা রয়েছেন। তো চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনা। বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। আসসালামু আলাইকুম অডিয়েন্স, সবাই ভালো আছেন আশা করি। রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করবো, এটা একটা গ্রামের কাহিনী। জি, শুরু করি রাসেল ভাই। জি, এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ও ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট যে কাহিনীটা তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। আচ্ছা। তো বিনয় কি ছিল, ডানপিটে টাইপের ছিল। বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। তো এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে, সে কিছু দস্যুপনা আর কি যেটা করে, দস্যুপনাটাকে বলা হয়, এটার কারণে। এবং বাসায় নালিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। আচ্ছা। তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গী ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। ওই দিনেরটা যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায় মারকে, এবং অ্যাকচুয়ালি যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি, দোষী ছিল না আর কি। তো সে বাসা থেকে বেরিয়ে যায় রাগ করে, এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, সে এদিক সেদিক একটু কাটায়।
বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তো তারপরে তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্ট করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয় এবং সে একসময় মোবাইল তার মোবাইল ছিল তখন, মোবাইল এখনো আছে, মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা আর কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকতো। তো যাই হোক, তো সে মোবাইলটা বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, ওখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা-11টা এরকম বাজছে, এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা-11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোটখাটো মশার কামড় খাচ্ছে এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। তো একবার মনে হলো যে বাসায় চলে যাই, মানে কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ তার দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না। যাক, নানা রকম মানসিক কষ্টে সে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়। তখন সে আপনার ওখান থেকে হেঁটে একটু সামনের দিকে যায়, দিয়ে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে। ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে তার একটা তন্দ্রা ভাব হয়, ঘুমিয়ে পড়ে প্রায়। তো এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে আর কি। তো হঠাৎ করে চোখ মেলে তাকায় দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না, যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলা খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না, একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে একটা মানুষ। কারণ কোনো আলো নেই আশেপাশে, আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক হয়তো দূরে জোনাকি তুলছে এরকম কিছু আলোতে, চাঁদের হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে। বলছে যে এখানে কি করেন? তো বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক, আপনি এখানে কি করতেছেন? এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আছি, তো আপনার সমস্যাটা কি? আমি আমার বাসা থেকে আসছি। বাসা কোথায়? বলছে এই তো বেশ খানিকটা দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন আসেন সামনে যাই, আপনার মন ভালো করি, গল্প করবো। তো বলে চলেন। তো ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ও ওই লোকটার পিছু পিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার মানে ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো না। আচ্ছা, ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়। তো লোকটা ওর সাথে কথা বলতেছে মন খারাপ কেন হয়েছে আপনার? বলে যে এরকম বাসায় আমাকে বকা দিছে এখানকার ভাই, অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে। এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই, এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনার জন্য মন খারাপ হয় না। আমার মনটা নরম, বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন? বলেন আপনার মন কেন খারাপ? তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায়। আমার পরিবারের সাথে অনেক আজে বাজে নিষ্ঠুরতা করে এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব? এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না? এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে ইয়াং মানুষ। না হ্যাঁ আমি ইয়াং মানুষ। তখন বলছে শুনেন, আপনি আরো শুনেন। তারপর কি, আমার পরিবারের সাথে এরকম করে এবং একসময় আমি এটার প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি হ্যাঁ আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট মানে আমার গলা কেটে ফেলে।
এটা সে ও থতমত হয়ে যায় যে এইবার মানে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে, আপনি কি বলেন, আপনি সুস্থ মানুষ দাঁড়ায় আছেন। বলে আমি যে আছি এটা আপনি কে বলছে? আমি কি আছি আপনার মনে হয়? আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন যেটা, যে আমি কিন্তু সেই মানুষটা না, আপনি বাসায় চলে যান। ও একটু থতমত খায়, ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক, দানা বেঁধে ওঠে, কিন্তু তারপরও মনে করে একটা জলজন্ত মানুষ দাঁড়ায় দাঁড়িয়ে এগুলো বলতেছে, যদিও মানুষটাকে সে দেখতে পাচ্ছে না পুরো, মানে একটা অবয়বের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়া আছে, চেহারাটা দেখা যাচ্ছে না। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, আপনি থাকেন। বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে, হ্যাঁ তারা কিন্তু আপনার মা জেগে আছে, বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটাতে আচ্ছা হাঁটতে থাকে, আর মনে মনে চিন্তা করে যে একটা ফাজিল লোক কি সব বললো। ও পিছনে তাকায় দেখে লোকটা নাই। আচ্ছা, তো ও যখন হেঁটে যাচ্ছে, যেতে যেতে মোটামুটি আরো শিওর হয়ে যায়, আরো শিওর, তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ছিল, সিগারেট খাবে আর কি। তো পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালায়। তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা ম্যাচের কাঠিতেই বেশ বাতাস, চমৎকার তো ব্যাপারটা, বেশ আলোকিত হয়। তো করে কি, মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে, তখন সে তাকায় দেখে, আবার জ্বালায়, তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে, ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে, তো সেই পায়ের ছাপটা পুরো উল্টা, মানে আচ্ছা সোজা না, মানে একই পেসে গেছে ওইদিকে, কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে গা শিরশির করে ওঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পায়ে দিয়ে, এবং সে তখন মানে খুব করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর তখন মনে যায় যে দোয়া আছে, পড়তে পড়তে হেঁটে যেতে থাকে। হেঁটে যেতে গাছের পাশে যখন আসে তো ছেদ করে ওঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। তো যখন আরো সামনে চলে যায়, পিছন থেকে ও ডাক শুনে, লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হেঁটে হেঁটে ও চলে আসে, বাসায় এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আছে ওর জন্য। আচ্ছা, তো যে ঢুকে ঢুকে বলে যে আমি একটু কই গেছিলি, মা তো খুব টেনশন, এসে তোমার বাবা রাগ করলে যেতে হয় না এসে। তো মাকে সে এক সময় মানে খেতে বসে এসে খুলে বলে যেরকম এরকম দেখছি। তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান তোর বাবাকে বললো জানে যে এখানে এরকম ইরে মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়। এবং ওই যে কুঠি ছিল, যে একটা ব্রিটিশদের কুঠি ছিল, সেই কুঠির ওখানেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাতে কেন গেছিস রাত্রেবেলা, অনেক ওকে বকাঝকা করে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আমরা এবার ডক্টর আলিফের ঘটনা যাব, তবে তার আগে একটা ছোট্ট করে একটা ইমেইল শেয়ার করি আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি দেখতে পাচ্ছি যিনি লিখেছেন তিনি তার মতো করে আমি পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ হাসান, জন্ম কুমিল্লায়, থানার নামটা বলতে চাই না, মাফ করবেন। বর্তমানে আমি সৌদি আরব আছি, এখানে একটা কোম্পানিতে আমি চাকরি করি। অযথা সময় নষ্ট করে না করে আমি ঘটনায় চলে যাই। 2006 সালের মাঝামাঝি একটা সময়, ক্লাস 3 একজন ছাত্র তখন। আব্বু তখন বিদেশে, মায়ের সাথে ঘুমাতে পছন্দ করতাম। শুধু আমি না, আমার বড় বোনও মায়ের সাথে ঘুমাতে পছন্দ করত। তেমনি একদিন আমি, আম্মু, আপু ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। কিছু একটা আমাদের সামনে, আমাদের বালিশের সামনে দাঁড়িয়ে আছে। আপু আম্মাকে ধাক্কা দিলাম ওঠার জন্য, কিন্তু তারা উঠছেন না। দেখে আমিও চোর চোর বলে চিৎকার দিলাম, তারাও আমার সাথে চোর চোর বলে চিৎকার দিল। চিৎকার শুনে পাড়া প্রতিবেশী, জ্যাঠা, চাচা সবাই আসলো, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও চোরের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। সবাই আমাকে দোষারোপ করে যে যার ঘরে চলে যায়। এদিকে আমার ফ্যামিলির সাথে একটা সমস্যা চলছিল, বলতে ভুলে গিয়েছিলাম। 2-3 মাস আগে আমার আপুর বিয়ে হয়, কিন্তু আপু এই বিয়েতে রাজি ছিলেন না, কারণ হয়তোবা বয়স কম ছিল, ক্লাস 9-এ পড়তো। কিন্তু ফ্যামিলি থেকে এক প্রকার জোর করে এই বিয়েটা দেয়া হয়। আপু মেনেও নেয়। সবকিছু ভালো চলছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে যেন সবকিছু উল্টা পাল্টা হয়ে যায়। আপু আর শ্বশুর বাড়ি যাবেই না, জোর জবরদস্তি করতে চাইলে বলে আমি সুইসাইড করব।
পরে ছেলেপক্ষ থেকে বলা হয় কিছুদিন চুপচাপ আপুকে বুঝাতে রেখে দিতে। এরপর কিছুদিন পর আব্বু আসলো বিদেশ থেকে। আব্বু অনেক বুঝানো, কিন্তু কোনো লাভ হলো না। এর কিছুদিন পর আমার জ্যাঠা একজন মৌলবীকে নিয়ে আসলেন, যিনি কিনা নিজের ওপর জিন আনতেন এবং জিনের সাথে সম্পর্ক ছিল তার, এবং জিনের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতেন। কেউ জ্যাঠার কথায় অমত করল না, যেহেতু দাদা দাদি মারা যাওয়ার পর উনিই পরিবারের মাথা ছিলেন। দিনটা শুক্রবার। হুজুর আমাদেরকে কিছু নিয়ম বলে দিয়েছিলেন। যা হবে রাত 12টার পর ঘরের আলো সব বন্ধ থাকবে। জিন সালাম দিলে আমরা যেন জোরে সালামের জবাব দেই। 3 গ্লাসের পানিতে কিছু একটা পড়ে রাখলেন তিনি গ্লাসের পানিতে কিছু একটা পড়ে রাখলেন এবং বললেন জিন চলে যাবার পর এই গ্লাস থেকে যেন ওনার পা মুখে পানি ছিটিয়ে দেয়া হয়। সময় তখন ঠিক 12টা। আমরা অনেক আগে থেকেই খাবার দাবার সেরে 12টার বাজার অপেক্ষা করছিলাম। হুজুর এক রুমে, আর আমরা সবাই, আমি, আম্মু, আব্বু, জ্যাঠা, ছোট চাচা আর আপুকে জ্যাঠার পাশেই বসতে বলেছিলেন হুজুর, আর জিনের সাথে সব সমস্যার কথা বলতে বলেছিলেন জ্যাঠাকে। হঠাৎ হুজুর বললেন ঘরের সব লাইট বন্ধ করতে এবং আমরা আমাদের প্রস্তুত হতে। যেমন কথা তেমন কাজ। বন্ধ করার সাথে সাথেই হুজুর কোরআন শরীফের একটা আয়াত পড়তে শুরু করলেন। আয়াতটা হয়তোবা 30 সেকেন্ডের আয়াত ছিল। আয়াতটা 3 বার পড়ার সাথে সাথেই মনে হলো ঘরের মধ্যে যেন তুফান হচ্ছে। টিনের ঘর ছিল আমাদের, টিনগুলো যেন উড়িয়ে নিয়ে যাবে। তার কয়েক সেকেন্ড পরেই কেউ একজন সালাম দিল, আসসালামু আলাইকুম। এত গম্ভীর আর এত মোটা কণ্ঠস্বর কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এভাবে কথা বলা। যাই হোক, আমরা সালামের জবাব দিলাম, আমাদের সমস্যার কথা জিজ্ঞেস করলাম। যেটা আপুর দিকে আঙুল দিয়ে বললেন, আমার ভাতিজি কয়েক মাস হলো বিয়ে হয়েছে, ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে শ্বশুর বাড়ি যেতে চাচ্ছে না। একটু জোর করতে গেলেই বলে আত্মহত্যা করবে। যেটা আরো বলে কিছু বলতে যাবে, তখনই জিন তাকে থামতে বলেন এবং বলেন আমাকে একটু সময় দেন। এই বলে তিনি প্রায় 5 মিনিটের মতো চুপ থাকেন। 5 মিনিট পর বলে ওঠেন, কিভাবে যাবে? ওর পুরনো যে যার সাথে সম্পর্ক ছিল সে তোকে তাবিজ করেছে। জ্যাঠা সাথে সাথে প্রশ্ন করেন, এই তাবিজের হাত থেকে কিভাবে মুক্তি মিলবে? তখন জিন বলেন কিছু উদ্ধার করার শক্তি নেই তার, কিন্তু শুধু তথ্য দিতে পারেন এবং নিজ থেকেই বলেন, আমি আমার ভাইকে অনুরোধ করব তিনি যেন আপনাদের সমস্যার সমাধান করে দেন। এই বলে সালাম দিয়ে তিনি চলে যান। আমরা অনেক জোরে একটা শব্দ শুনতে পাই। জিনের দেয়ালের ওপর ছিটকে পড়েছেন তিনি, এবং আমরা দেরি না করে লাইট জ্বালাই। হুজুরের কথা মতো গ্লাস থেকে তার মুখে পানি ছিটিয়ে দেই এবং সাথে সাথে ওনার জ্ঞান ফেরে এবং বলেন, আপনাদের কাজের সমাধান হয়েছে কি? আমরা যখন বলি যে কিছু কাজ এখনো বাকি আছে, তখন তিনি নিজ থেকে বলেন, আমাকে 30 মিনিট বিশ্রাম করতে দেন, তারপর আবার পুনরায় শুরু করব। 30 মিনিট পর হুজুর আলো বন্ধ করতে বললেন এবং পুনরায় একই আয়াত পড়া শুরু করলেন। 3 বার পড়ার পর আবার মনে হচ্ছিল আমাদের ঘরে তুফান হচ্ছে। কয়েক সেকেন্ড পর আবার গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু এইবার কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারছিলাম উনি আরেকজন। আগের মতোই সালাম দিলেন এবং নিজের থেকেই বলতে থাকলেন, ভাই আমাকে বলেছে আপনাদের সমস্যার কথা, আমাকে একটু সময় দেন। এটা বলার সাথে সাথে আমরা অনুভব করলাম কিছু একটা আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। আমরা কিছু দেখতে পেলাম না, শুধু হেঁটে যাওয়ার শব্দ পেলাম এবং এইটা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে বোঝা যাচ্ছিল। এমন সময় 2 মিনিটের মতো সময় হঠাৎ তিনি আবার সালাম দিয়ে বললেন, তাবিজ কোথায় আছে, পাওয়া গেছে। এবং সেটা মেয়েটার বালিশের মধ্যে। তিনি আরো বললেন যে এই কাজটা একজন খারাপ জিনের মাধ্যমে করা হয়েছে, আর এখন থেকে আপনার মেয়ের সাথে আর কোনো সমস্যা হবে না। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। উনি চলে যাবার ঠিক আগ মুহূর্তে বলেন যে এই কাজে আপনাদের মেয়েরও হাত আছে এবং ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে। এই বলে উনি সালাম দিয়ে চলে যান। আমরাও শব্দ পাই, হুজুর খাট থেকে দূরে ছিটকে গিয়ে পড়েছেন এবং যথারীতি আগের মতো গ্লাস থেকে হুজুরকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়। আব্বু গিয়ে আপুর বালিশ ছুরি দিয়ে কেটে ফেলেন এবং এর মধ্যে তাবিজ পান। তাবিজের ভেতর একটা কাগজ ছিল যেখানে কিছু লেখা ছিল এবং মোম দিয়ে মুখটা বন্ধ করা ছিল। চুলের কথা যখন আপুকে জিজ্ঞাসা করা হলো, প্রথমে বলতে না চাইলেও পরে আপু স্বীকার করলেন যে বিয়ের 2 দিন আগে চুলটা উনি নিজেই দিয়েছেন। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয়নি। আপুর সাথে রিলেশন ছিল, সে ও বিয়ের পরে বিদেশ চলে গেছে। এভাবে কয়েক বছর কেটে গেল এবং এর মধ্যে আমার ভাগ্নিও হলো। আপুর হাজবেন্ড ছিল প্রবাসী। 2 বছর পর 3 মাসের ছুটিতে দেশে আসতেন। তেমনি একবার
ভাগ্নির বয়স তখন 1.5 বছর। দুলাভাই ছুটিতে আসলেন, মেয়েকে অনেক ভালোবাসতেন। তখন সময়টা ছিল গরমের, যেহেতু গ্রামে গরমের সময় ইলেকট্রিসিটি একেবারে তখন থাকতো না, গরমে ঘুমাতে পারছিলেন না, তাই তিনি একটা জেনারেটর কিনে আনলেন এবং উনি জেনারেটরের কাজ করতেন দেশের বাইরে, তাই কানেকশনের জন্য আলাদা ইলেকট্রিশিয়ান যায়নি। দিনটা মঙ্গলবার, আমি পড়ছি, হঠাৎ আম্মুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। কাছে গিয়ে শুনলাম দুলাভাই আর নেই, ইলেকট্রিক শকের কারণে 1 ঘন্টা আগে মারা গেছে। পুরো পরিবারটা ভেঙে গেল। আপু এখন ভালো আছে, ভাগ্নিটাও ভালো আছে, তাদের জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ধন্যবাদ রেডিও ফুর্তিকে। আল্লাহ হাফেজ। যাই হোক, আমরা অবশ্যই এই ঘটনার যে পার্টটা সেটা যে বাল্যবিবাহের বিপক্ষে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তাবিজের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা পড়ার জন্য আমরা এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং মানুষকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে যে ব্ল্যাক ম্যাজিক বা যে তাবিজ কবজ, এটাকে মানুষজনকে আত্মহত্যাতেও প্রণোদিত করতে পারে বা আত্মহত্যার ব্যাপারে ওই দিকেও নিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে। এবং ফাইনালি পরিবারের এই ঘটনাটা সমাপ্তি ঘটে, খুবই কষ্টকর একটা সমাপ্তি, যেখানে আমরা একজন মানুষ যে যিনি ঘটনা পাচ্ছেন তার দুলাভাই, তাকে প্রাণ দিতে হয়। তো যাই হোক, আমরা এটাই ছিল ঘটনা আমাদের এখনকার মতন। আমরা পরবর্তীতে ডক্টর আলিফের ঘটনা যাবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে ডক্টর আলিফের ঘটনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and 240 Booth FM. The night comes alive with Graminphone. রাইট, আমরা আছি ভূত এফএমে এবং আপনারা সবাই আছেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন, আমরা সবাই জানি। এবং থ্যাংক ইউ গ্রামীণফোন আমাদের সঙ্গে থাকার জন্য। আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের লিখেছেন যে অনেক ভয়ঙ্কর ছিল ইমেইলটা। আমাদের সঙ্গে আছেন ফজলে রাব্বি ফরাজি এবং আমাদের পাশে ছিলেন তিনি এবং থাকবেন, সেটাই তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সরোয়ার হোসেন এবং তিনি বলছেন যে দুটো ঘটনায় ভালো লেগেছে, আশা করি বাকিগুলো ভালো হবে। এবং পৃথিবী আমাদেরকে লিখেছেন যে আমি বগুড়া থেকে শুনছি। শান্ত ছেলে আমাদের সঙ্গে আছেন, শান্ত খন্দকার আমাদের সঙ্গে আছেন এবং ভাই ভালো লাগছে। শুভ আচার্য শোভন লিখেছেন খুব ভালো লাগছে। এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নিশান ইসলাম রাহাত, সাইফুল ইসলাম সোহেল, আহমেদ জুবাইর প্লাবন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে শেখ গিয়াসউদ্দিন আহমেদ কাউসার আছেন। আমাদের সঙ্গে আছেন খবির কাঙাল খবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রকিবুল হাসান আছেন আমাদের সঙ্গে। নাজমুল হুসাইন ইভান সিলেট থেকে। ইএফ প্রত্যয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাওসিফ খান ইমরান এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন এফ জে তাওহিদুল ইসলাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর এইচ রুহুল রনি, মাহমুদুল খান, শুভ মনি, শুভ কিরণ রাজ, এছাড়াও আরো অনেকে আমাদের সঙ্গে। রেডিও ফুর্তির পেজে এই মুহূর্তে হচ্ছে ইমন আছেন এবং তিনি বলছেন যে রিয়েল স্টোরি তার হার্টকে টাচ করে যায় সবসময়। আবু আল সাইম লিখেছেন যে মাই ফেভারিট শো। জসিম উদ্দিন সৈকত আমাদের লিখেছেন রুমে একা আছি, লাইট বন্ধ করা। স্বপ্নের রাজকুমারী আছেন আমাদের সঙ্গে এবং আমাদেরকে বলছেন যে আমি ভূতকে ভয় পাই না, ভয় পাই ভূত এফএম কে। ওকে, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ডিফারেন্ট নাইম, ইমেলটা খুব সুন্দর ছিল। রাফি আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম। এছাড়া আমাদের সঙ্গে আছেন রাফি ইসলাম রাজু, অভ্র মিথুন, আরিফুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, মারুফ আহমেদ মারুফ, এমডি শাখাওয়াত হোসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এইচ কে আসিফ এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন সম্রাট শাকির খান। এছাড়াও এমডি মাহমুদুল হাসান প্রামাণিক অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন সাগর হাসদা। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান শান্ত আচার্য এখানেও আছেন এবং টিউলিপ ফ্লাওয়ার বি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুজাউল, এছাড়াও DM শরণ সহ আরো অনেকে। চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনা এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসলে রাসেল ভাই অনেকদিন ধরে আসবো করে আসতেই পারছিলাম না, সময় মেলাতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য।
আজ যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, তাকে আমি আসলে চিনেছি আসলে কয়েকদিন আগে। আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে। তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। আর এই মনে করেন ফ্রেন্ড পেলো, কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষণ ঘুরতে ফিরতে পছন্দ করে। তার পাশে ছবিও দেখলাম কিছু, হ্যাঁ আমি আপনাকে দেখালাম যে। আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে, সেটা হচ্ছে যে রাসেল ভাই যে সে নর্মালি তাবলিগ করে, তো লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন আর কি। তো তার সাথেই ঘটনা। তো মেইনলি আপনার রাসেল ভাই উনি আমাকে বললেন যে ঘটনাটা আসলে ঘটনা বলবো না ঠিক, উনি এর উৎপত্তি ঘটে হচ্ছে এই বছরের আপনার জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আসলে সে একটা দাওয়াত রিকল করে আর কি। সে যখন তাবলিগের জামাতে গিয়েছিল ময়মনসিংহে যেখানে একটা ছেলে খিদমতে ছিল, সে তাকে একবার ইনভাইট করেছিল যে তুমি আমার সাথে আমাদের এখানে আসো, তুমি যেহেতু টেন্ট করো, হিস্ট্রি নিয়েছে, মসজিদে ছিল, গল্প যখন করেছে, কথাবার্তা যখন বলেছে, তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বলে তুমি একদিন ময়মনসিংহে আসো আমাদের এখানে। তো উনি জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের সাথে দেখা করে এবং জাঙ্গল টাইপের একটা জায়গায় টেন্ট করে আর কি, তার ফ্রেন্ডরা মিলে যখন যায়। যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেরিয়ে গিয়েছিল, আর একজন বাজারে গিয়েছিল। তো সে প্ল্যান করে যে ঘুরে বেড়াই, ছবি তুলতে পছন্দ করে, নেচারের ছবি তুলতে পছন্দ করে। তো আসরের ওয়াক্তে বের হয়, তো বের হয়ে সময় অতিবাহিত হতে হতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, তো মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো বোঝা যায় মসজিদ কোথায়, যে ছেলেটাকে বোঝায়, সেই ছেলেটা আবার তার সাথে ছিল। জিজ্ঞেস করে যে মসজিদ কোথায়, তো ছেলেটা বলে যে চলেন সামনেই মসজিদ আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান দিবে, আগাতে থাকি। তো এর মধ্যে যেতে যেতে আজান ভেসে আসে কানের মধ্যে। কিছু কিছু আজান মসজিদের মাইকের, আবার কিছু কিছু আজানের শব্দ পাওয়া যায় যে খালি মুখের আজান। আচ্ছা, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতের ডান দিকে একটা ঘরের দিকে স্বাক্ষরের চোখ পড়ে আর কি। স্বাক্ষর বলছে আমার বয়সে প্রায় সমানই। তো চোখ পড়ার পরে দেখে যে ওই ঘরটা তালা দেওয়া ইন উইথ সেন্স সে সামনে যায়, তো মনে হচ্ছিল যে দূর থেকে এটা মসজিদের মতোই। তো কাছে যাওয়ার পর, কারণ উনি ডিটেক্ট করে হচ্ছে যে ওই ঘরটার সামনে একদম ফ্রন্টে একটা নামাজের সময়সূচি টাইপের একটা জিনিস বাইরে ঝোলানো। তো সে কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা, আরবিতে লেখা। ইভেন উপরে নর্মালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে, কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে, কিন্তু এখানে সবকিছুই আরবিতে। আচ্ছা, তো উনি একটু অবাক হয়ে যায় যে আসলে কি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, মানুষজনও দেখছি নাই মসজিদে, এটা তো মসজিদই মনে হচ্ছে, কারণ এখানে ওয়াক্তের সময়সূচি আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাসেল ভাই, ওয়াক্ত গুলার যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক্ত 4টার দিকে দেওয়া, আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা জোহরের ওয়াক্ত, মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক্ত 4টার দিকে, পরেরটা 6টার দিকে, এরকম করে নর্মাল টাইম থেকে 2-3 ঘন্টা আগানো, আবার 1-2 ঘন্টা পেছানো। আচ্ছা, খুব অবাক হয়ে যায়। আর মোস্টলি অবাক হয় হচ্ছে যে এটা মসজিদ, এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য, কিন্তু বাইরে যে তালা দেওয়া। ওই ছেলেটাকে ডাকে, ওই ছেলেটা অনেকটা আগে এগিয়ে যায় আর কি। ও খেয়াল করে না, কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরটার কাছে চলে যাওয়ার কারণে। তো ছেলেটাকে ডাকে, বলে যে এইখানে এটা তো মসজিদ, এখানেই পড়ে ফেলি, আবার সামনে যাবো কেন? তো ছেলেটা বলে না ভাই, আমরা সামনের মসজিদে পড়ি। বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটছে, এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া, এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি সব। তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে ছেলেটা জিজ্ঞাসা, আচ্ছা আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময়, এতটা মানে আপনার ভয় লাগছিল কেন যেখানে পড়া যাবে না বা কিছু, এটা তো মসজিদই। তো তখন সেটা বললো যে আসলে ভাইয়া, এইখানে আসলে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে কিভাবে শেয়ার করি। এই ঘটনার কারণেই অনেকে এই মসজিদে নামাজ পড়ে না। তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে। যে ছেলেটা তার সাথে ছিল, সেই ছেলেটার ঘটনা বলছি রাসেল ভাই। এখন
সেই ছেলেটার ডিরেক্ট ঘটনার দিন যাই। সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, তো 2010-এর ঘটনা। তো বন্ধুর বাসায় দাওয়াত মানে শেষ করবার পর বাসায় রওনা দেয়। বাসায় যখন কাছাকাছি চলে আসে, মনে করেন রাসেল ভাই আপনার ঘর বাসার 10 থেকে 20 স্টেপ সামনে আপনার বাড়ি, ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ, বিশাল বড় গম্বুজ, মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ, এত বড় মসজিদ। তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম? আর এরকম হওয়ার কথা না, আমি তো আমার বাড়ি চিনি, পাশে যে নারকেল গাছ আছে দুটা, একদম হুবহু এটা তোর বাড়ির জায়গায়, তো এই মসজিদ আসলো কিভাবে? ওর কাছে সব abnormal লাগতে থাকে। আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছেলেটা তাবলিগ করতো, ওই এলাকাতে অনেক গারো মানুষদের ওনারা মুসলমান করেছে। ওনাদের যে রেসটা আছে, মানে ওরা যে তাবলিগ করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায়, তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি। তো এই যে ছেলেটার কথা বলছি, সেই ছেলেটা পুরো ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে। তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়, এত বড় গম্বুজ, আজান ভেসে আসছে রাসেল ভাই, রাত তখন 12টা বাজে। এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। আচ্ছা, অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম, চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয়, এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। এরপরে সে আর কোনো কথা বলে না, সে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে, অজু করে নাও। তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই, এত সুন্দর অজুখানা, এত সুন্দর সিস্টেম, বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে। আমি অজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে, সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো। এটা একদমই নর্মাল কোনো ঘটনা না, এটা পুরাটাই অবনর্মাল ঘটনা। তো নামাজ যেহেতু পড়বো, আল্লাহকেই ডাকবো, আল্লাহ তোমার সাথে আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সে তো নিজেও তাবলিগ করে, ছেলেটার কথা বলছি। তো সে মসজিদে ঢোকে। মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই, মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে। তো উনি মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে, অনেকে সুন্নত পড়ছে। এত লম্বা মসজিদ, এত বড় বাড়ি তো ওদের বাসাটা না, এত বড় জায়গা না। তো সে বলে জায়গাতে হাইয়েস্ট 2 কাঠা 2.5 কাঠা জায়গা হবে, কিন্তু এত বড় মসজিদ, এটাতে এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখা যাচ্ছে না। তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি, এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ, আমি নামাজ পড়ি। এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি। ফরজ নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আল্লাহ আল্লাহ করতে করতেই নামাজ পড়ে। আমি কোথায় ঢুকলাম, নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে পারছি, বাইরে কি দুনিয়া আর আমি ভিতরে কি অবস্থায় আছি। তো সে খুব অবাক হয়ে যায়, বলে যে ওর হার্টবিট মনে হয়, ওর বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটুকু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি পড়ে যাবো, এরকম অবস্থা। তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে এটা তার বাড়ি। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে দেখে যে এটা তার বাড়ি। তো তার বাড়ির যে নিচ তালা, মানে নিচ যে তালাটা ছিল, সেখান থেকে জাস্ট মিনিট 10-এর মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে 1000টা বিড়াল বেরোলো। দর করে বিড়াল বেরোচ্ছে, মানে থামানো যাচ্ছে না, এত বিড়াল বেরোচ্ছে। তো সে এক দৌড়ে সে ফ্রেন্ডের বাসায় চলে যায়, যে ফ্রেন্ডের বাসা থেকে সে এসছে। পরের দিন সকালবেলা বাসায় যায় এবং বলে যে আমি গতকালকে যখন বাসায় আসি, এরকম ভাষাটার মধ্যে আমি দেখি যেটা আমাদের বাড়ি না, আমি কোথায় আসলাম, একটা মসজিদের সামনে আসি। তো তার বাবা জিনিসটা বোঝে না, বলে যে দেখো তোমাকে আমি এই দোয়াটা দিলাম, এই দোয়াটা পড়ো এবং প্রতিদিন এটা আমল করো, আশা করি কোনো সমস্যা হবে না। আসলে এই আমল করার পর থেকে যে সমস্যা হয়েছে তা না, এরকম কোনো রাসেল ভাই সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে ওই এলাকায় লোকজনরা নিজেদের বাড়িতে যাওয়ার পরে নিজেদের ঘরকে মসজিদের মতো দেখেছে। আচ্ছা, এলাকার লোকজন। এবং এটা মানে এখনো কি চলছে এরকম ঘটনা? এখনো চলছে, মানে কি রাসেল ভাই, তখন পর্যন্ত চলছিল। তো হঠাৎ করে তারা ডিসিশন এলাকার লোকজন মিলে যে একজন হুজুর নিয়ে এসে সমস্যাটা কি বের সমাধান করবেন। আমি যে টিনের চালের কথাটা বলছিলাম রাসেল ভাই, সেই টিনের চালের জায়গাটা আগে একটা ঘর ছিল,
ইটের ঘর ছিল, সেটা রিমুভ করে এখানে একটা টিনের ঘর করা হয়েছে। এইটার সলিউশন দিয়েছি ইন্ডিয়া থেকে আগত একজন বুজুর্গ মানুষ, যে এসে বলেছে যে এই জায়গায় কিছু জিন আছে যারা নামাজ পড়তে চায়, কিন্তু এই মসজিদটায় জিনেরাই আগে নামাজ পড়তো। এই না মসজিদটা যখন ভাঙা হয় তখন আর রেনোভেট করা হয় না। কিছু আনসলভ মিস্ট্রি আছে ওই জায়গাটাতে। রাসেল ভাইটা এখনো পর্যন্ত আননোন, এবং ওই আননোন ঘটনাটা স্বাক্ষর আর জানতে পারে নাই। কিন্তু আমি ওকে বলেছি যে তুমি দেখো, জানার চেষ্টা করো আগে কি হয়েছিল, যে এইখানে কেন আগের এই বিল্ডিংটা ভাঙা ছিল, রেনোভেশনটা কেন হয় নাই। তো সেই হুজুর বলেছে যে এইখানে একটা মসজিদ করে দিতে, এবং মসজিদটা করবার পর সে পড়ে দিয়ে চলে যায়। এরপর থেকে এই প্রবলেম গুলো আর ফেস করে না, কিন্তু এই মসজিদটা এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় বিদ্যমান। থ্যাংক ইউ সো মাচ। আরো একটা সেকেন্ড ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো, তবে তার আগে আমরা চলে যাব এখন ফারনানের কাছে, এবং ফারনান এসছেন আমাদের এখানে, এবং ফারনানের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমরা শুনে ফেলবো, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের আনন্দ দিতে পারবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফারনানের কাছে। হ্যালো লিসনার্স, ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, মানে আমি আলিফকে, আপনাকে এবং বাবু ভাইকে, তিনজনকে স্পেশালি ধন্যবাদ শুরুতেও দিয়েছি, আবারও দিতে চাই। আপনারা এত ব্যস্ততার মধ্যে যে এসছেন, এটা অনেক বড় একটা ব্যাপার আর কি। না ভাই, ওকে, থ্যাংক ইউ অবশ্যই। আর এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাকে একজন শেয়ার করেছে। ওনার নাম হচ্ছে অরণি, এবং ওনার একজন কাজিন আমাকে ঘটনাটা শেয়ার করে, এবং কাজিনের নাম হচ্ছে মেহরাব। তো ওনাদের দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া নামে একটা জায়গায় তো ঘটনাটা ঘটে, এবং মেহরাব যেটা হয় যে কোন এক ছুটিতে সে তার দেশের বাড়ি মানে নানার বাড়ি সেখানে ঘুরতে যায়, এবং যেটা হয় যে ওনাদের গ্রামে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, এবং এই কালীবাড়ি যে জায়গাটা সেখান থেকে তাদের নানার বাসা খুবই কাছে, এবং ওই কালীবাড়ির ঠিক পাশেই অনেক বড় একটা পুরনো পুকুর আছে, এবং এই পুকুরটা নিয়ে ওই গ্রামের অনেক মানুষ অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে, অনেক ধরনের মিথ আছে সেখানে। তো যারা ওখানকার একদম স্থানীয় তারা সবসময় পুকুরটাতে মানে পুকুরটাকে অ্যাভয়েড করে চলে। আচ্ছা, কিছু খারাপ কিছু দোষের কারণে এটাকে অ্যাভয়েড করে চলে। তো যেটা হলো যে মেয়েরা কোন এক ছুটিতে তার নানার বাড়ি গেল, এবং ওরা যেটা করলো যে ওইখানকার কিছু বন্ধু বান্ধব মিলে এবং সে নিজে মিলে পুকুরে গোসল করলো, এবং পুকুরে এরকম কিছু দুর্নাম থাকার কারণে সবাই যেটা করতো যে ওই পুকুর পাড়ের কাছাকাছি গোসল টোসল করতো আর কি, একদম মিডলেও যেত না এবং দূরে টুরে যেত না আর কি। তো তারাও ঠিক একইভাবে গোসল টোসল করে ওখান থেকে উঠলো, এবং উঠার পরে যেটা হলো যে মেহরাবের বাম হাতে একটা ব্রেসলেট ছিল, গোল্ডের চিকন একটা ব্রেসলেট ছিল, এবং সে ওঠার পরে দেখে যে সেটা নাই। তো সেই জিনিসটা দেখে একটু অবাক হইলো যে আমি এটা হারাই ফেললাম, আসলে মানে আমার উচিত ছিল যে এটা আমি খুলে রেখে তারপর নামাটা উচিত ছিল। আচ্ছা, নর্মাল কমন সেন্স। এবং ওর গলায় একটা চিকুন গোল্ডের চেন ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু হাতের ব্রেসলেটটা মানে হারায় গেছে এরকম কিছু একটা। তো সেটা বাসায় যে সে তার নানাকে বললো, তার বাবা মাকে বললো যে আমি ব্রেসলেট হারাই ফেলছি। তো তারাও বললো যে তুমি তো কাজটা মানে খুলে তারপর গোসল করতা, এটা তো নর্মাল একটা কথাই। তো তারপরেও সে মানে বিষয়টা একসময় ভুলে গেল তো একদিনের মাথায়। তো ওদের যে বাসাটা ছিল ওই পুকুরটার পাশে ছিল একটা বাঁশঝাড়ের মতো, এবং বাঁশঝাড়ের ঠিক পিছনে ছিল ওদের যে বাসা। তো ওইখানেই মেয়েরা বেশ কয়েকদিন ছুটি কাটানোর জন্য গেল, এবং ওই ওদের যে বাসার থেকে ঠিক মানে যে রুমটাতে সে ঘুমায় রাত্রে, সেই রুমটা থেকেই মানে পুকুরটা দেখা যায় আর কি, মানে জানলাতে আসলে পুকুরটা দেখা যাবে। তো সে এক রাতে মানে এই ঘটনাটা প্রায় 2-1 দিনের পরে সে রাত্রে ঘুমাচ্ছে, এবং হঠাৎ করে যেটা হয় যে তার রুমের যে বাহিরে যে জায়গাটা, যেটা একটু বনের মতো বাড়াঝাড়ের মতো, ওখান থেকে মনে হচ্ছে যে কেউ একজন ওই রুমটার দিকে মানে পাতায় হাঁটলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম একটা সাউন্ডে মনে হচ্ছে ওই জানলাটার কাছে আসতেছে কেউ হেঁটে। আচ্ছা, তো ওর হঠাৎ করে মানে ওই সময়টাতে মানে ঘুমটা ভেঙে যায়, এবং সে চিন্তা করে যে কিছু একটা আসতেছে নাকি পুকুর থেকে, যেহেতু পুকুরটা নিয়ে অনেক বদনাম তাদের গ্রামে প্রচলিত। তো সে যেটা করে যে মানে সাহসিকতার পরিচয় দেখিয়ে সে যেটা করে যে জানলা দিয়ে দেখার চেষ্টা করে যে কি আসলো। সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখে যে কিছুই নাই, জানলার আশেপাশে কিছুই নাই, কিন্তু দূরে পুকুর পাড়ে
যে একটা পুকুরের সাথে যে বটগাছটা ছিল ওখানে কিছু জোনাকির মতো মনে হচ্ছে যে ছোট ছোট চোখ মিটমিট করে একটু পরপর মানে তার দিকে দেখার চেষ্টা করতেছে এরকম। তো প্রথম অবস্থায় দেখলে এটাকে জোনাকি পোকা এরকম কিছু মনে হবে, কিন্তু সে এটাকে এই নর্মাল এটাই ভাবলো যে আসলে হয়তো বা কোনো জোনাকি বা এরকম কিছু। সে একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জানলাটা লাগিয়ে সে শুয়ে পড়লো এবং এরপর দিন সে তার নানাকে বললো যে আমি এরকম কিছু দেখছি। ওর নানা সবসময় তাকে বলে যে তুমি ওই পুকুরটাতে যেও না, পুকুরটা ভালো না, এবং পুকুরটাতে তুমি ওই ব্রেসলেটে যে হারিয়ে ফেলছো ওটা ভুলে যাও, ওটা নিয়ে তুমি আর কোশ্চেন করো না, এটা ভুলে যাও এবং ওইখানে আর যেও না। এবং রাত্রে এরকম কিছু দেখলে এটা নিয়ে বেশি মানে গবেষণা বা ইনভেস্টিগেশনের দিকে মানে চিন্তা ভাবনা করো না এগুলো। আচ্ছা, তো এরপরও সে একইভাবে এর পরের দিন মানে রাত্রে যেটা হয় যে আবার একইভাবে তার ঘুম ভেঙে যায় এবং একটা সময় যেটা মনে হয় যে ওই যে পুকুর পাড় থেকে মনে হচ্ছে কি ওই বারজারের ভেতর থেকে হেঁটে হেঁটে অনেকগুলা মানুষ একসাথে হাঁটলে যেরকম শব্দ শোনা যাবে ঠিক এরকম একটা সাউন্ড দিয়ে মনে হচ্ছে যে সবকিছু তার জানালার ঠিক পাশে এসে দাঁড়াচ্ছে, একটু পরপর হাঁটার শব্দ। এবং একটা পর্যায়ে সে ওই রাতের কথা মনে পড়লো যে এরকম তো আমি দেখছিলাম কিছু চোখের মতো মিটমিট জ্বলতেছে পুকুর পাড়ে বটগাছের নিচে, আবার না আমি দেখে ফেলি এটা, কেননা সেদিন ওই সাউন্ডগুলো একটু দূরে মনে হচ্ছিল, আর আজকে রাতে যে সাউন্ডটা একদম মনে হচ্ছে যে জানলার খুব কাছেই জিনিসগুলো। ঠিক আছে, সে একটু ভয় পাচ্ছিল এবং একটা পর্যায়ে তার কিছু সময়ের জন্য অল্প কিছু সেকেন্ডের জন্য তার ভয়টা কমে গেল। এবং ভয়টা কমে গেল এই কারণে যে তার কাছে মনে হচ্ছিল যে তার জানালার ঠিক পাশেই অনেকগুলো লোক একসাথে আসলে যেরকম একটা সাউন্ড হয় না যে কথাবার্তার, এরকম একটা সাউন্ড। তো সে একটা পর্যায়ে মনে করলো যে হয়তো অনেক লোকই আসছে, অনেক মানুষ হয়তো তার জানালার পাশে দাঁড়ানো। সে একটু সাহস সঞ্চার করলো এবং বিছানা থেকে উঠে সে জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করলো যে কি আসলে। সে যখন জানালার পাশে গেল সে দেখলো যে ঠিক ওই সেই রাতে যে ছোট ছোট মিটি মিটি দূর থেকে জোনাকের মতো যেগুলো মনে হচ্ছিল ওগুলো ঠিক তার একদম জানালার পাশেই, এবং অনেকগুলা মনে হচ্ছে দুটা করে চোখ, জোড়া জোড়া চোখগুলা মানে লাইট মানে লাল লাইটের মতো তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এরকম। তো এটা দেখার পরে সে একটু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, এত চোখের সামনে একদম আমার মুখের সামনে জিনিসগুলো কি এগুলা। এবং সাথে সাথে সে যখন মানে ওখান থেকে চলে যাবে তখন একটা লোমশ হাতের মতো কিছু একটা এসে তার গলায় অনেক জোরে চেপে ধরলো এবং তাকে ওই তার যে গলায় যে গোল্ডের যে চেনটা সবসময় পরা থাকতো ঠিক ওইটা বরাবর তাকে চেপে ধরছে, মনে হচ্ছে তার গলা থেকে ওইটা টেনে নিয়ে যাবে এরকম কিছু একটা। ঠিক আছে, তো এরকম কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর সে মানে ওখান থেকে ছুটে এক দৌড়ে মানে তার রুম থেকে বের হওয়ার সময় তার মাথায় কোনো একটা কিছু বাড়ি লাগে এবং সে একটু কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। এবং পরে রাতের বেলায় তার নানা তার বাবা মা তাকে ওখান থেকে করে সেন্স ফিরে এবং সে রাত্রে ঘটনাটা বলে যে আমার সাথে এরকম ঘটছে। তখন তার নানা বলে যে তোমাকে তো না করছিলাম যে তুমি এই জিনিসগুলো বারবার মানে বেশি কিছু সাউন্ড শুনলে বা কিছু দেখলে মানে সেগুলো দেখার জন্য যেও না, কিন্তু তুমি তো কথাটা শুনোনি। তখন সে তার বাবা মা সবাই তার নানাকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, এটা মানে এই জিনিসটা কি ছিল আসলে, এটা কি। তখন সে নানা যে ছিলেন উনি ঘটনাটা শেয়ার করেন। একটা ঘটনা উনি বলেন যে 1971 দিকে যখন আমাদের দেশ পাকিস্তানের আন্ডারে ছিল মানে যুদ্ধের সময়, ওই সময়টাতে তাদের গ্রামে একজন মানে ওই পাকিস্তানি বাহিনীতে যারা হেল্প করে মানে গোপন খবর দিয়ে দেয়, রাজাকার যারা বলা হয়, তো এরকম একটা লোক ওখানে থাকতো তাদের গ্রামে এবং তারা সবাই তাকে অনেক মানে ঘৃণা করতো যে মানে সে পাকিস্তানের পক্ষে অনেক কাজ করে। তো ওই লোকটার যে স্বভাবটা ছিল, ওই লোকটার একটা স্বভাব ছিল যে কোনো ঘরে যখন মানুষজন পালিয়ে যেত মানে পাকিস্তানি বাহিনীদের ভয়ে, তখন সে যেটা করতো যে ওই ঘরে যা ছিল স্বর্ণের জিনিসপত্র অলংকার লুট করতো। সে মানে ওই সময়টাতে সেই কাজটাই করতো যে মানে যার যেখানে পেতো স্বর্ণের অলংকার সেগুলো লুট করে চুরি করতো আর কি। হ্যাঁ, তো একটা সময় যেটা হয় যে গ্রামের কিছু মানুষজন ম্যাক্সিমাম মানুষের গ্রাম থেকে চলে যায়, কিন্তু তাদের নিজেদের ভিটা বাড়ি ওখানে থাকার কারণে যে নানা উনি ওখানেই থাকেন। এবং ওই সময়টাতে গ্রামের কিছু মানুষজন যারা ছিলেন তারা ওনাকে মানে একটু বিশ্বাসযোগ্য মনে করে এবং তাকে বলে যে আমাদের যা অলংকার টাকা পয়সা আপনি একটু রাখেন। তখন ওই ম্যাক্সিমাম স্বর্ণের জিনিসপত্রই তার কাছে আমানত হিসেবে রেখে যায়। তো ওই নানার কাছে ওই লোকটার ভয়ে, যে রাজাকারটার ভয়ে যে কখন আবার লুট করতে আসে বা নিয়ে চলে যায়, তো সে বলে যে ঠিক আছে আমি রাখবো। এবং সে যেটা করে যে একটা জায়গায় মাটি খুঁড়ে মানে অনেক গোপন ভাবে তার বাসার একটা জায়গায় জিনিসটাকে গোপন ভাবে লুকায় রাখেন মানুষের আমানত গুলা। তো ওই রাজাকার যে লোকটা ছিল সে ওই নানার কাছে আসে একবার, আসার পরে তাকে অনেক হুমকি ধমকি দেয় যে আমাকে ওই জিনিসগুলো দিয়ে দেন,
আমি আপনাকে মারবো না, মানে আপনার ফ্যামিলির কোনো কিছু হবে না, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তখন সে ওই নানা যেটা করেন যে ওনার মানে ফ্যামিলির মায়া প্লাস ফ্যামিলিকে বাঁচানোর জন্য উনি যেটা একটা মিথ্যা কথা আশ্রয় নেন, সেই মিথ্যা কথাটা হচ্ছে এরকম যে উনি বলে দেয় যে আমি আসলে সবকিছু যা স্বর্ণের জিনিসপত্র ছিল সেটা আমি ওই পুকুরটার মধ্যে মানে একটা জায়গায় আমি রেখে দিছি, ঠিক আছে, পুকুরের নিচে আমি কোন একটা জায়গায় রেখে দিছি, এরকম একটা কথা বলে। তো ওই রাজাকার বলে যে আপনি এখন পুকুরে যে সাঁতার ওইটা নিয়ে আসেন, ঠিক আছে। তো উনি বলে যে আমি তো সাঁতার পারি না, আমার ছেলে সাঁতার পারে কিন্তু সে তো এখন বাসায় নাই। তো ওই রাজাকার লোকটা যেটা হয় যে সেটা লোকটা আর কি করতে পারে না, সে মানে যেটা হয় যে নিজেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুরে পানি তখন এতটা গভীর ছিল যে পুকুরটা গভীর ছিল যে পুকুরের লতা পাতা পেঁচিয়ে ওই রাজাটা ওখানে ডুবে মারা যায়। আচ্ছা। এবং তার লাশও পাওয়া যায় না, এবং সে এটা নিজেও জানে না যে সে একটা মিথ্যা কথা বলার কারণে লোকটা মারা যায়, এবং সবাই চাইতো যে লোকটা যাতে মারা যায়, রাজাকার লোকটা, কেউ তাকে পছন্দ করতো না। তো এরপর থেকেই যেটা হয় যে ওই পুকুরে যদি কেউ স্বর্ণ অলংকার পরে কেউ নামে, ওই যেটা হয় যে ওই হাত থেকে কেউ নিয়ে নেয় অথবা গলাতে কিছু থাকলে ওইটা নিয়ে নেয়। অদ্ভুত ব্যাপার, মানে পুকুরের এইরকম একটা নেচার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আরেকটা কথা আছে, তো এই যে ঘটনাটা এখন অনেকে গ্রামের দুই পক্ষের মানুষ আছে, দুই ধরনের বিশ্বাসী মানুষ। এক ধরনের মানুষ যেটা বিশ্বাস করে যে এই রাজাকারের যে আত্মাটাই ওখানে মানে ক্ষতি করে, সেই হয়তো ক্ষতি করছে। আবার আরেকটা কিছু লোক মানুষ বিশ্বাস করে যে ওই পুকুরটার ভিতরে তারা অনেক চেষ্টা করে পুকুরটাকে করার জন্য, মাটি দিয়ে যাতে একটা কোনোভাবে পুকুরের পানি কখনোই কমানো যায় না। কমানো না যাওয়ার একটা কারণ হচ্ছে যে পুকুরের নিচে একটা জায়গায় অনেক বড় একটা গাতলা ছিল, মানে অনেক বড় একটা গর্তের মতো। যতই ওখানে মাটি দেওয়া হয় ভিতর থেকে অটোমেটিক্যালি পানি চলে আসে। তো ওই যে পানিটা যে চলে আসে, তো এটার কোনো রিজন তারা খুঁজে পায়নি। তো অনেকে বিশ্বাস করে যে এটা হয়তোবা কোনো জিনদের কোনো আস্তানা অথবা জিনদের কোনো পোর্টাল। তো যে জিনগুলো হয়তোবা এখনো ওখানে থাকে এবং ওই স্বর্ণের কিছু পরে আসলে কেউ ওইটা হয়তোবা নিয়ে যায়। তো দুই ধরনের বিশ্বাস তাদের মধ্যে এখনো প্রচলিত। কেউ বিশ্বাস করে যে ওই রাজাকারটা এই কাজটা করে, তার আত্মাটা পুকুরের চারদিকে ঘুরে বেড়ায়, তার মৃত আত্মা, এবং স্বর্ণের খোঁজে, স্বর্ণ অলংকারের খোঁজে সে এখনো যার কাছেই পায় পুকুরে যেই নামে তার থেকে ওটা নিয়ে চলে যায়। তো এটাই মেনলি ঘটনা। তো ওই নানা ওনাকে যেটা বলে, ওই যে মেহরাব যে এই সমস্যাটা ফেস করে, ওকে যেটা বলে যে দেখো তুমি যেহেতু এইরকম একটা সমস্যা ফেস করছো, যেহেতু তোমার কাছে জিনিসটা তোমাকে গলা চেপে নেওয়ার চেষ্টা করছে, কাজ করো ওই চেনটা তুমি ওই পুকুরে ফেলে দাও। কারণ আমরা অনেক চেষ্টা করছি এই পুকুরটাকে মাটিতে ভর করা, আমরা এটা সলভ করতে পারি, এটা আনসলভ একটা মিস্ট্রি এখনো রয়ে গেছে। তো সে যেটা করে যে ওই চেনটাকে সকালবেলা যেয়ে পুকুরে ফেলে দেয়। এরপর থেকে তার আর এই ধরনের কোনো সমস্যা সে ফেস করেনি। ওয়াও, চমৎকার একটা ঘটনা ফারনান, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক চমৎকার একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, এবং আশা করছি যে লিসনাররা আপনাদেরও ভালো লেগেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তখন আবারও এইভাবেই আমরা শুনে আসবো বাবু ভাই, তারপরে আলিফ, তারপরে ফারনান সেকেন্ড স্টোরিগুলো শুনে আসবো, এবং তারপরে আমরা অডিও ক্লিপে যাব। দারুণ কিছু অডিও ক্লিপও আছে আমাদের সঙ্গে, সেগুলো আমরা শেয়ার করবো। আগে আমরা ঘটনাগুলো শেষ করে ফেলি। তো ছোট্ট একটা বিরতি, তারপরে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেশন রেডিও ফুর্তি 88 FM at 240 FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88 OFM। আমি রাসেল আছির সাথে, এবং মানিকগঞ্জ থেকে আমাদের লিখেছেন ইমন হোসাইন, তাহিদুল ইসলাম নাইম আমাদের লিখেছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে শান্ত রেজা, এবং তিনি বলছেন ভাই কুষ্টিয়া থেকে আমি আমার 4 বন্ধু শুনছি, সাব্বির, আশিক, শিবলু, সুমন, এবং তারা অ্যাপ দিয়ে শুনছেন, অনেক ভয় লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিপু, এছাড়াও আমাদের সঙ্গে আছেন পলাশ পল, এছাড়াও আজকে আক্তার হুসাইন আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, সজল ইসলাম পাবনা থেকে আছেন, পাবনার ছেলে বরিশাল থেকে শুনছেন তিনি এই মুহূর্তে, এমডি মাহবুবের রব্বানি মিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঋতু শাহিদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আল মামুন, রাজশাহী থেকে শুনছেন তিনি। শীতে ভূত এফএম ভালো লাগে। সজিবুল ইসলাম সৌরভ লিখেছেন
আমাদের লিখেছেন আরিয়ান শান্ত যে আপনি SMS পড়েন। SMS আমরা এখন পড়ি না, তবে কমেন্ট করলে যে পড়ছি এরকম পড়ি। ওয়ারিফুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেঘবালিকা সিনথিয়া, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহেদ আহমেদ, আমাদের সঙ্গে আছেন আফ্রিদি তুহিন, এছাড়াও নেহাল সহ আরো অনেকে আছেন। রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, ভূত এফএম-এর যে পেজ আছে সেই পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ভূত এফএম হরর ক্লাব চিরং ডিসি ডিভিশন আমাদের পড়েছেন, আমাদের লিখেছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মার্শাল মেহেদি, ফ্রাইডে মানে ভূত এফএম, ভয়কে জয় করতে ভূত এফএম শুনবো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আল আমিন, আহমেদ SH হৃদয় আমাদের সঙ্গে আছেন, ময়মনসিংহ থেকে আছেন ফাহিম মুনতাসির, আছেন আমাদের সঙ্গে KD আব্দুল্লাহ রাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজশাহীর বয় পিয়ার, এছাড়াও আছেন মারিয়া খান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি আমাদের ভূত এফএম অনেক পছন্দ করেন, তেমনটাই লিখেছেন, তার লেখা থেকে বোঝা যাচ্ছে সেটা। শেখ ওয়ালিদ আছেন আমাদের সঙ্গে আছেন MD রাহিল ইসলাম, AR সাইমুল, শেগুফতা রহনুমা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অবন্তিকা আরাদি, এছাড়াও সাইদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, MD নাফিউল ইসলাম তানিম আমাদের সঙ্গে আছেন, ওয়াহিদ সৈকত আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম JN আমাদের সঙ্গে আছেন, সোহান হুসাইন আমাদের সঙ্গে আছেন, ওয়াহিদ সৈকত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রকিবুল আমাদের সঙ্গে আছেন, ইলিয়াস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শৈব S অরুণিমা সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজে, এবং আমাদের পেজে কিন্তু এই সপ্তাহে যারা অংশগ্রহণ করছেন তাদের ছবি তো আছেই, এছাড়াও আমাদের এই পেজটাতে কিন্তু একটা পোস্ট আছে, যে পোস্টটার একটা অডিও ক্লিপ আমরা শোনাবো আজকে কিছুক্ষণ পর। তো আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। হ্যালো রাসেল ভাই, এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছেন নিশি। ওকে, ওরা ঢাকার একটা কলোনিতে থাকে, অ্যান্ড কলোনিটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় তার আশেপাশে বেশ কিছু পুরনো স্থাপনা আছে এবং একটি বড় কবরস্থান আছে। তো কাহিনীটা হচ্ছে এই কলোনিতে যখন ওরা মুভ করে আসে ফার্স্ট টাইম, তখন ওই পাশের যে কোয়ার্টারটা ওদের থাকতে দেওয়া হয়েছিল সেটা বেশ কিছুদিন মানে খালি অবস্থায় ছিল। যারা চলে গিয়েছিল তারা থাকার পরে নাকি আরেকটা ফ্যামিলি আসে এবং তারা ওখানে আপনার থাকতে পারে না আর কি, কিছু প্রবলেম ফেস করে এবং কোনো একটা কারণে সামথিং তারা কাউকে বলে না, বাট ওখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়, তাদের অন্য জায়গায় দেওয়া হয়। তারপর অনেকদিন ভ্যাকেন্ট পড়েছিল এবং এটার এক্সকিউজেস ছিল যে ওইটার ফ্যাসিলিটিস গুলো ভালো ছিল না, অনেক পুরনো হয়ে গিয়েছে, অ্যান্ড নিডস রিনোভেশন, ভেতরে অনেক কিছু, সো এর জন্য অনেকদিন খালি পড়েছিল। যাই হোক, সো নিশির আম্মু গভর্নমেন্ট সার্ভেন্ট, তারা ওখানে আপনার মুভ করে ওঠে আর কি, ওই ফ্ল্যাটে যায় তারা। তো ওদের জন্য ওটাকে ঠিক করে দেওয়া হয়েছিল অনেকটাই। তো ওই ফ্ল্যাটটার ইটা হচ্ছে এমন ঠিক কর্নারে পড়েছে রাসেল ভাই, ডান দিকে গেলে ওই কবরস্থানের অংশ দেখা যায়, আর সামনে হচ্ছে ডেড এন্ড। আচ্ছা, ডেড এন্ড এই পাশে, আর যাওয়ার কোনো জায়গা নেই। আর পাশের যে ফ্ল্যাটটা ওখানের সাথে দেখা যাচ্ছে এমন ভাবেই করা যে তাদের সাথে খুব একটা কানেক্টিভিটিও নেই। তো যেহেতু ওরা নতুন গিয়েছে, সে তখন মানে SSC শেষ করে গিয়েছিল, বেশ একটা ফাঁকা সময় ছিল কলেজে যাওয়ার আগ পর্যন্ত, তো বেশ একা থাকতে হতো বাসায়, কারণ ওর বাবা মার মধ্যে বাবা ছিল না আর কি, আর মা জব করতো, তো বাসায় থাকতে হতো বেশ টাইমটাই। তো দেখতো যে ওখানে ওর একটা ইনকিউবাস সিচুয়েশন তৈরি হয়েছে, সবার সাথে ভালো মতন মেশার সুযোগ হতো না, এবং ওই অংশটা থেকে আসতো না, খেলতেও আসতো। আচ্ছা, সন্ধ্যার পর বেশ নীরব হয়ে যেত জায়গাটা, এবং মানে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করতো, এবং কবরস্থানটার দিক তাকালে বেশ উদাসী একটা ভাব মনে হতো ওখানে দাঁড়ায়, এবং বেশ হুহু বাতাস চলতো, একটা সময় বেশ খুব বাতাস চলতো। তো যাই হোক, ওঠার পর কয়েকদিন পরের ঘটনা, একদিন দুপুরবেলা নিশি শুয়ে আছে ওখানে ওই বিষয়ের মধ্যে, বেশ ভর দুপুর। এই সময় মনে হচ্ছে যে ওদের ওই বাসার যে কিচেনটার মধ্যে শব্দ হচ্ছে, টুকটাক টুকটাক, মানে কেউ নাড়াচাড়া করছে কিছু। তো বলতেছে যে এরকম সময় কে আসবে এখানে, বাসার মধ্যে নাড়াচাড়া, বাসা তো খালি, কেউ নাই। সে উঠে দৌড় দিয়ে কিচেনে যায়, দেখে কোনো শব্দ নাই, মানে পুরা নীরব, নিথর, কোনো শব্দ নাই, এবং বাসার অন্য কোথাও কোনো শব্দ নাই। তো
চলে এসে এখানে বসে। বিকালবেলা বাসার থেকে বাইরে যায়, বাইরে যেয়ে হেঁটে দেখার চিন্তা করে এখানে। তো ওখানে একটু হাঁটতে হাঁটতে সামনে যে অন্য বাসার মানুষ দেখে ওকে ওর বয়সী প্রায় একটা মেয়ে রাখে, ডেকে বলে তোমরা ওখানে নতুন আসছো? বলে হ্যাঁ। তো বলে যে তোমরা ওখানে থাকছো কিভাবে? মানে ওখানে থাকছো মানে ওইটা তো অনেক মানে খুবই মানে ভয়ের একটা জায়গা মানে বলে ওই ফ্ল্যাটটা তো সবসময় প্রবলেম হয়। হ্যাঁ মানে প্রবলেম হয় মানে অনেক মানুষ ভয় টয় পায়, অনেকদিন খালি পড়েছিল এবং আমরাও তো কেউ যাই না ওখানে। এবং ওই বাসায় এখানে আরেকটা ফ্যামিলি আসছিল, তারাও চলে গেছে। বলে কিরকম কি হয়? বলে অনেক কিছু হয়, তোমার এগুলো ভয় দেখাতে চাই না, তোমরা আসছো সাবধানে থেকো, দোয়া পড়ে থেকো এখানে। তো জিনিসটা তখন চিন্তা করে যে আমি যে দুপুরে শব্দ শুনছিলাম এটা কি আসলে এরকম কিছু রিলেটেড কিনা কে জানে। যাই হোক, তো ওরা ওখানে থাকতেছে কয়দিন এবং ওর কাছে একটা ফিলিংস হতো যে রাতের বেলা বাসার সব জায়গায় কেউ হেঁটে বেড়ায় আর কি। আপনার ওই বাসার মধ্যে করিডোর যেখানে ডাইনিং স্পেস ওখান থেকে হাঁটে, এরকম শব্দ পেত। ওর মাকে উনি বলছে অনেক সময়, আর আম্মা বলে যে ক্লান্ত থাকতো, উনি ভদ্রমহিলা আন্টি বলছে যে ঘুমায় যাও, এগুলা কিছু না। তো যাই হোক, এরকম থাকতে থাকতে ও কয়েকদিন পর থেকে দেখা শুরু করে যে ওদের বাসার জানালার কাছে চিল এসে বসে থাকে। দুপুরের পর একটা চিল এসে দাঁড়ায়। চিলটা কিন্তু একটা আনইউজুয়াল পাখি রাসেল ভাই, মানে কবুতর বসা, কাক বসা, চিল বেশ বড়। এবং ও দিয়ে কিন্তু ভয় পাওয়া শুরু করে চিলটাকে দেখে, কারণ চিলটা এরকম চোখ মানে তাড়িয়ে করে দাঁড়ায় থাকে এবং ওখান থেকে উড়ে যায়। চিলটাকে দেখে ভয় পাওয়া শুরু করে। তো একদিন রাতের বেলা শুয়ে আছে, ওর ওই জানালার মধ্যে মনে হচ্ছে যে কেউ ঠা করে মানে জানা ঝাপটাচ্ছে, এরকম একটা শব্দ এবং নখের আঁচড়ের মতো শব্দ। তো বেশ ভয় পেয়ে যায়। ও চিন্তা করে আম্মুকে ডাকবে কিনা, মানে ভয় পায়। আবার চিন্তা করে যেটা কি হচ্ছে তো জানলার মধ্যে এরকম বাড়ি দেয়, টোকা দেয়, দেখে শব্দ নাই। আবার কিছুক্ষণ পর এরকম হয়। তো একসময় সে কি করে, খুব অতিরিক্ত কিউরিয়াসিটির থেকে একটু করে জানলাটা খুলে কাটে। তো দেখা যায় বাতাস কিছুটা আসছে এবং তারপর কোনো শব্দ নাই। এবং এরপরে যখন ও শোয়ার চেষ্টা করে, দেখে যে ওদের যে কলোনি যে দরজাটা আছে, মানে রুমের দরজাটার সামনে কোনটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে। এবং খুব ভয় পেয়ে ও মানে এক হিসেবে অসাড় হয়ে ঘুমিয়ে পড়ে আর কি। এবং ওর মাকেও বলে যে আমি এরকম, তখন ওর মাকে বলে যে আমি এরকম একটা চিল দেখি। তো সামহাও ওর আম্মু এগুলো খুব একটা কেয়ার করতো না, মানে এটাকে উনি আমলেই আনেন নাই। অনেকে আছে এগুলো আমলে আনে, উনি আমলেই আনেন নাই। এরপর যেটা হওয়া শুরু করলো রাসেল ভাই, ওদের বাসার যে মূল দরজা, এটার মধ্যে একদিন রাতের বেলা ধপ ধপ করে মানে কিল মারলো, নক করার মতো। এবং এটা যখন হলো ওর আম্মুও শুনছে এবং ওর আম্মু উঠে যায় গেট খুলে যে ওর সাথে গেট খুলে দেয় কেউ নাই, পুরো সিঁড়ি ঘর নিস্তব্ধ, কোনো শব্দ নাই। এবং তখন ওর আম্মু একটু ভয় পায় যে এটা কি হচ্ছে, কে সেখান থেকে এরকম কিল মেরে গেল এসে। আর ওর আম্মু তখন বলে যে তুমি দোয়া টোয়া পড়ে ঘুমাও। মানে অ্যাকচুয়ালি উনি যিনি ছিলেন আন্টি, উনিও খুব একটা মানে রিলিজিয়াস মাইন্ডেড না, ওকে তারপরে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাও। তো এরকম আরেকদিন ও বাসার মধ্যে বসে আছে, তখন মনে করেন যে সন্ধ্যা হয়েছে, ওই দিন আন্টি বাসায় নাই। তো ওরকম ওদের বাসার ওই গেটের মধ্যে ধুপ ধুপ করে শব্দ হয়েছে। এবং ধুপ ধুপ করে যখন শব্দ হয়েছে ওর কাছে মানে কেঁপে উঠছে, হঠাৎ করে কে এরকম করে কিল মারলো। বাসায় কেউ আসলে স্বভাবত নক করে বা কথা বলে বা একটা ডাকে, এরকম ওদের বাসায় খুব একটা আসেও না মেহমান। ওরা খুব আলাদা ভাবে বাসার মধ্যে থাকে, মানে খুব একটু আলাদা ইনকিউবাস টাইপের বাসা থাকে, কেউ ওদেরকে ডিস্টার্ব করে না, কিল মারতেছে বাসায়। তো ও সাহস করে যায় যে ও গেটটা খুলে। গেটটা যখন খুলে ঠিক ওই সময় ওদের যে সিঁড়িতে লাইটটা ছিল, ওইটা একটা বাল্ব, ওইটা একটা মানে বিদ্যুতের একটা স্টার্টলিং করে কেটে যায়, লাইট নেই। হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে যায় জায়গাটা। এবং ও তখনই দেখে যে 2 তলার যে সিঁড়ি ঘরের যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গা থেকে মনে থাপ করে কিছু একটা নামলো, কিছু একটা পড়লো সিঁড়ির মধ্যে। এবং পড়েই দেখে যে একটা মানুষের অবয়ব, এরকম লম্বা, এবং তার ডানা আছে, সামথিং লাইক হ্যাজ এ উইং, এরকম একটা পাখির মতো। এবং সে যে পা ফেলে 1 পা 2 পা আসলো, থপ থপ করে শব্দ হয়েছে। এবং এটা দেখে ও আসলে ওর মানে নিজের ইসের ভেতরেই থাকে না, লাইক ও ফেইন্ট হওয়ার মতো পড়ে যায়। ওর যখন মানে হুশ ফেরে তখন দেখে যে ওর মুখের উপর আম্মু আছে এবং অন্য একটা ভদ্র মহিলা। বলে কি হয়েছিল, আম্মু খুব ভয় পায় যে এরকম ব্যাপার, যে সে কিছুটা বলার পরে তখন থেকে ওর একটা নতুন সিনড্রোম শুরু হয়, সে ভয় পেতে থাকে। তার শুধুই মনে হয় যখনই রুমে শুয়ে থাকতো মনে হচ্ছে কেউ একজন আসতেছে,
তোর আম্মু ওদের বাড়ি থেকে একজন মানে দেশ থেকে একজন খালাকে নিয়ে আসে, আন্টিকে এনে ওর সাথে রাখার ব্যবস্থা করে যাতে একলা না থাকতে পারে। তারপরও সে কখনো একা থাকতে পারতো না, সবসময় ওর ওই বসা রাখতো। সো এরকম পয়েন্টে তখন ওর ওর আম্মু খোঁজ খবর নেয়, ওদের অফিসের কাউকে বলে, কলিগকে যেরকম। তো তার মধ্যে একজন বলে যে আপনার বাসায় নিশ্চয়ই কিছু হয়েছে, বা আপনার মেয়েকে আমরা একটু দেখবো। উনি এসে দেখেন, উনি দেখে বলে যে আপনার মেয়ের উপর তো একটা খারাপ জিনিসের নজর পড়ছে, ইটস লাইক মানে জিন আর কি, যেটা ওদের পড়ছে, এবং তাকে ট্র্যাক করে আপনার এরকম রাখা উচিত না, সম্ভবত এই বাড়িটাই কোন একটা ব্যাপার আছে, এই ফ্ল্যাটের মধ্যে কোন একটা ব্যাপার আছে, এবং তাকে নিয়ে আপনার ঝাড়ফুঁক করে এবং কিছু দেয়, মানে কিছু তার রেমিডিজ দেয় আর কি, এবং আস্তে আস্তে হয়ে যায়। এবং ওর আম্মু তখন অ্যাপ্লাই করে বাসাটা থেকে চলে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইম ওকে অলরেডি সরাই ফেলে, ওর এক আন্টির বাসা রাখে, এবং অনেকদিন পর্যন্ত সেটাতে ভুগছিল সে প্রায় এরকম। তো এখন বড় হয়ে গেছে অনেকটাও, এবং বিয়ে হয়েছে, তো বিয়ের পর আস্তে ধীরে জিনিসটা অনেকটা কমে গেছে আর কি, এখন আর এতটা সে এটা ফেস করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে তার সেকেন্ড ঘটনায়। আমাদের হাতে সময় খুব কম, এবং চলে যাই আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমাকে পাঠিয়েছে হচ্ছে মৌলভীবাজার থেকে শাহান নামে ভাই। আমি আগেও তার ঘটনা একবার শেয়ার করেছিলাম, তো তিনি বলেছিলেন যে তিনি ঘটনা দেবেন, এবং এইবার তিনি দিয়েছেন তার নানার বাড়ির এক ঘটনা। আচ্ছা, তার নানার বাড়িতে তার মামার সাথে ঘটনা। তো আমাকে যখন যেভাবে তিনি বললেন আর কি, যে তার মামার বাড়ি নানার বাড়ি আর কি মৌলভীবাজারেই আর কি, তো সেখানে ঘটনা শুরুর আগে আমি একটি ছোট করে স্টার্টিংটা দিতে যাচ্ছি এভাবে, যে ওইখানে একটা মেয়ে 2015-তে সুইসাইড করে। আচ্ছা, তো মেয়েটা যে সুইসাইড করে একটা পেয়ারা গাছের সাথে ঝুলে সুইসাইড করে। তো সেদিন ভোরবেলা তার মা যখন ওয়াশরুমের জন্য যাচ্ছিল, তখন ওই ঘর থেকে বের হয়ে গাছের মধ্যে নিজের মেয়েকে এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, নিজের চোখে দেখেন সেটা। তো হঠাৎ এরকম করে মেয়ে সুইসাইড করবে, দৌড়ে গিয়ে ঝাপটে, তখন এত কিছু মনে ছিল না, জোরে যে ঝাপটে ধরে মেয়েটাকে ধরে কান্নাকাটি শুরু করে। তো মার এরকম প্রলাপ এবং চিৎকারে তার বাবাও ঘুম থেকে উঠে দৌড়ে কাছে আসে, এবং বাবাও ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে মেয়ের ডেড বডি ধরে। কিন্তু তখন তারা নামাতে পারছিল না, ডেড বডিটা গাছ থেকে নামাতে পারছিল না। তো লোকজন তাদের চিৎকারে এবং কান্নাকাটি শুনে চলে আসে কাছে, এবং পুরা বাড়ি জমে যায়। আশেপাশের অনেক মানুষ ওই জায়গায় জমে যায় যে ডেড বডিটা কি, ডেড বডিটা দেখার জন্য। রাসেল ভাই 8টার দিকে পুলিশ আসে, পুলিশ এসে ডেড বডি নেয় এবং পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম করার পরে ওনারা পুলিশ বলে যে কেস ফাইল করতে, এবং কেসটি তারা ফাইল করে, কিন্তু কোনো প্রুফ তারা খুঁজে পায়নি, দিতেও পারে না, এবং কেস ফাইলটি পরে কেসটা পরে 1 বছর পর বন্ধ করে দিতে হয়। আচ্ছা, আমি আপনাকে একটু আগের কথাই বলে ফেললাম। তো বাই দিস টাইম তাদের বাসায় প্রথম 2-3 দিন কোনো প্রবলেম হয়নি। মেয়েটার বাসার কথা বলছিলাম। তো মেয়েটার মা তো এমনিতেই পাগল, প্রায় কিছুক্ষণ পরপর খালি মেয়ের কথা মনে পড়ে, আর মেয়েটার কোনো ভাই বোন ছিল না, তো একটা মাত্রই মেয়ে ছিল, ওই পরিবারে একটাই মাত্র মেয়ে। তো হঠাৎ কোনো কারণে কোনো কথা না জানিয়ে না বুঝে, মানে এমন হতে পারে সুইসাইড করার কিছু রিজন থাকতে পারে না, আশেপাশের প্রাসঙ্গিক কিছু রিজন, যেমন পছন্দের কেউ থাকতে পারে, অথবা বিয়ে দিয়ে দিচ্ছে, বা বিয়ে হয়ে গেছে, অথবা ঝগড়া লেগেছে বাসায় কারোর সাথে, এরকম কোনো রিজনই ছিল না সুইসাইড করবার জন্য। আচ্ছা, এবং এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করে কোনো কিছু বের করতে পারে নাই। তো চতুর্থ দিন যেটা বলছিলাম, 2 থেকে 3 দিন, মানে 2-3 দিনের পরে যখন মানে মিলাদ হয় বাসাতে, মিলাদের পরে আত্মীয় স্বজনরা কিছু আছে কিছু চলে যায়। চতুর্থ দিনের দিন রাতের বেলা, ধর 8টা-9টার দিকে, ওই মেয়েটার মা জানালা দিয়ে মেয়েটাকে উঠোনে হাঁটতে দেখে। আচ্ছা, তো আমি রাসেল ভাই মেয়েটার নাম জানি না, বলে নাই নামটা। তো দৌড়ে যে দরজা খুলে চিৎকার দিয়ে, তার মেয়েটার নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে যে উঠোনের দিকে যাচ্ছিল, তখন ঘরের লোকজন সবাই আটকে, মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আটকে, যেও না তুমি, আসলে আমাদের মেয়ে মারা গেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। তো কোনোভাবে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আটকে রাখবে, সে বারবার কান্না করেছে। পরে একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা, এই ঘটনাটা রাসেল ভাই ঘটতে থাকে আরো 2-3 দিন। প্রায় সময় মেয়েটার মা রাত্রবেলা এই জানালা দিয়েই দেখতো যে জায়গায় মেয়েটাকে গোসল করানো হয়েছে সেই জায়গায় বসে মেয়েটা খাচ্ছে, অথবা আশেপাশে ঘুরছে। বারবারই এরকম ভাবে আনতে যায়, ঘরে নিয়ে আসবো, কিন্তু তার
হাজবেন্ড তাকে আটকে রাখে। তো এইটা রাসেল ভাই ঘর থেকে পাড়া মহল্লায় চলে যায়। লোকজন সবাই জানতে থাকে যে এই বাসায় এরকম হচ্ছে, মাটা বারবার নাকি বিলাপ পারতে পারতে মেয়েটার দিকে চলে যাচ্ছে, মেয়েটাকে নাকি উঠোনে দেখা যায়। সর্বপ্রথম এলাকার একটা লোক দেখে একটা গাছের মধ্যে একটা লাশ ঝুলছে, কাছে যাওয়ার পর দেখে লাশটা ভ্যানিশ হয়ে যায়। এরকম এলাকার লোকজন একজন থেকে শুরু করে বাড়তে থাকে। কেউ সন্ধ্যার পরে গেলে যখন ব্যাক করে ঘরের থেকে ঘরের ব্যাক করার দিকে আসে, ঘরে ব্যাক করে, ওই সময় কোনো না কোনো গাছে, এলাকার কোনো না কোনো গাছে কেউ না কেউ এরকম লাশ দেখতে পায়। দূর থেকে ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে, কাছে যাওয়ার পর লাশটা থাকে না। তখন সবাই এলাকার লোকজন ওই দেখা যায় যে দল বেঁধে বেঁধে বাজার যায়, আবার দল বেঁধে বেঁধে বাজার থেকে আসে। তারপরও রাসেল ভাই মানে বাড়ির এমন কোন জায়গা মিস নাই যেখানে লোকজন ওই লাশটা দেখে নাই ঝুলন্ত অবস্থা। আচ্ছা, ওইটা ওই এলাকায় খুবই ফেমাস, অনেকেই দেখেছে, স্টিল নাও দেখে। কিন্তু কথা হচ্ছে আগে যেরকম মানে প্রতিনিয়ত দেখতো, এখন ওরকম দেখে না। তো বছরে 1-2 বার কেউ না কেউ দেখে রাসেল ভাই। আচ্ছা, তো এইটার সাথে আমি এখন যে কানেকশনের কথা বলছিলাম, যে মামার কথা, নানার বাড়িতে যে মামা, শাহান সাহেবের মামার কথা বলবো। তার মামার রাসেল ভাই একটু খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা খারাপ বলতে কি, উনি তাস খেলতেন। আচ্ছা, মানে অলমোস্ট জুয়াই খেলতেন বাজারে যেয়ে। তো প্রতিদিনই বাজারে যেতেন। তো রাসেল ভাই এই ধরনের মানুষগুলো একটু ডিফারেন্ট হয় না, মানে একটু সাহসী হয় বা একটু মানে একটু অ্যারোগেন্ট হয়, একটু ঝগড়াটা টাইপের হয় আর কি। তো তার মামা আর কি মানে বদমেজাজি, এক্স্যাক্টলি। আসেও রাত করে, মানে ওই এলাকায় আসেও রাত করে। আর ওনারা মানে উনি এমন ভাবে ফ্রেন্ডদের মধ্যে পরিচিত যে রাতে 1-2 হাঁটলে তার কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো সেদিন রাসেল ভাই তার মামা, এটা হচ্ছে 2015 দিকে, ওই যে বলেছিলাম 1 বছরের কেসটা নড়ছে, ওই 1 বছরের মাঝখানের দিকের ঘটনা এটা। কিন্তু ওই নানার বাড়ির পাশের ঘটনা। তো আশেপাশে কিন্তু একটু পাহাড়ি এলাকা, একটু গাছগাছালি বেশি এবং পাহাড়ি এলাকা, উঁচু নিচু এলাকা। তো তিনি তার মামা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় পকেটে হাত দিয়ে দেখে আরে ইয়া তো আনে নাই, টর্চ আনে নাই। এখন পকেটের মধ্যে রাসেল ভাই ছোট্ট একটা লাইটার ছিল। তো সেই লাইটারের নিচে একটা লাইট ছিল, যে সাদা লাইট গুলো এখন লাইটারে যে পাওয়া যায়, সেই লাইট গুলা সে মানে দেখে সে চিন্তা করলো যে না এইটা দিয়ে হয়ে যাবে কাজ, রাস্তা তো চিনে, এতদিন ধরে আছে এখানে, কোনো সমস্যা নাই, চলে যাবে একটা, ওরা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো রাত্রেবেলা সে রাসেল ভাই তাস খেলে ফ্রেন্ডের সাথে। তো রাত্রে 1-1:30 বেজে যায় আর কি। তো একটা সময় বলে না বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারপর ওয়াইফও প্রেগনেন্ট। তো যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট, তার বলে যে না আমাকে যেতে হবে। অনেক জোরাজুরি করার পরে সে ওখান থেকে বলে যে না এখন বেরিয়ে যাবো। তো সে বেরিয়ে যায়, একাই বেরিয়ে যায়। নর্মালি অনেক সময় ফ্রেন্ডরা থাকে, কেউ একা তো কখনো একা থাকতো, কিন্তু আসলে ভাই উনি কখনো প্রত্যক্ষ করবে এরকম কিছু সেটা সে কখনো চিন্তা করে নাই। তো বাজার থেকে ঘরের উদ্দেশ্যে গেল, মানে রাস্তার মাঝখানে ওনাদের বাজার থেকে ওনাদের ঘর যেতে 3-4টা কবরস্থান পড়ে আছে। একটা কবরস্থান ওনাদের ঘরের ঠিক বরাবর, কিন্তু আরেকটা কবরস্থান তাদের পারিবারিক। তো প্রথম মানে যেতে যে প্রথম কবরস্থানটা পার হওয়ার সময় রাসেল ভাই প্রায় অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পায়, এবং শিয়ালের ডাকগুলা দূর থেকে না, মনে হচ্ছে যে কাছ থেকে ডাকছে শিয়ালগুলা। কিন্তু এত ঝাঁকে ঝাঁকে শিয়াল, কিন্তু উনি দেখতে পাচ্ছিল না। শিয়াল ওখানে ওই এলাকাতে এমনিতেই অহরহ দেখা যায়, এখনো দেখা যায়, অহরহ দেখা যায়। তো এতগুলা শিয়াল একসাথে ডাকছে, তার কাছে একটু অবাক লাগে। তো উনি মনে করেন নর্মালি তো ওই প্রথম কবরস্থানটা ক্রস করে দ্বিতীয় কবরস্থানের দিকে যায়। তো দ্বিতীয় কবরস্থানের দিকে যাবার পর আপনার কবরস্থানটা ক্রস করবে এমন সময় সে শুনতে থাকে আশেপাশ থেকে ভেসে আসে অনেক কান্নার শব্দ। তো ওনারা তো গ্রামের মানুষ, মানে ওরা অ্যাজিউম করতে পারে যে কতজন কান্না করছে। আচ্ছা, বলে উনি ওনার ভাষ্য মতো যে 400-500 মানুষ কান্না করছে একসাথে। এবং কান্নাটা এতটাই কাছে, এতটাই কানের পাশে, বলেছে যে একদম কাছেই হচ্ছে কান্নাগুলা। ওই কান্নার মাঝে কিছু হাসির শব্দ, তো বিশ্রী হাসির শব্দ। তো সে ওই রাস্তাটাও ক্রস করে। তো তার কাছে খুব অবাক লাগতে থাকে, আমি কিছু ফেস করবো কিনা। তো তৃতীয় কবরস্থানের রাসেল ভাই, ওই কবরস্থানটা তাদের পারিবারিক কবরস্থান, যে শাহান সাহেবের কথা বললাম ওনার নানাদের কবরস্থান, সেই কবরস্থানের গেটের চাবিও তার কাছে আছে। তো তৃতীয় কবরস্থান ক্রস করবার পর তিনি যখন ঘরের তার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তিনি দেখলেন তিনি যদি যেই রাস্তাতে ঢুকবে তার ঘরের দিকে, এই রাস্তার মাথার মধ্যে সে স্টিফ হয়ে যায়,
মাটির সাথে তার শরীর লেগে যায়। সে বলছে যে আমার সব শক্তি মনে হলো যে একটা জায়গায় স্টিফ হয়ে গেছে আর আমার আত্মাটা বেরিয়ে গেছে শরীর থেকে। মানে নড়াচড়া করতে পারছে না, যে আমি আমার আঙ্গুল নাড়াতে পারছি না, কিছু না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল নিতে পারছি, আমি আমার ঠোঁটটা পর্যন্ত নাড়াতে পারছি না। মানে সে জীবিত, এটা উনি বুঝতে পারছেন, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র শরীর চলছে না। খুবই অদ্ভুত, মানে পাথর হয়ে গেছেন আর কি। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের বাড়ি থেকে একটা লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে। লাশের খাটিয়া সহিত অনেকগুলো মানুষ আসতে থাকে, এবং মানুষগুলো মানে আসা যে শুরু করেছে, তাকে যখন ক্রস করে যাচ্ছে ওই মুহূর্তে সবার মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে ক্রস করে এইগুলো, এটা একদম স্পষ্ট শুনতে পেল, এবং শুনতে পাচ্ছে যে সবার মানে গ্রান পাচ্ছে, অনেক সুগন্ধি মানে গন্ধ পাচ্ছে, এবং সবাই যে তার পাশ কেটে যাচ্ছে, মনে হচ্ছে তার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ স্পর্শ করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে সবাই। মানুষ যে যাচ্ছে, আসলে রাসেল ভাই ওই মুহূর্তে সে বলছে যে আমি এত সাহসী একজন মানুষ, আমি নিজের কাছে নিজে লজ্জা করে গেছি, আমি নিজে নড়তে পারছি না, কি হচ্ছে আমার সাথে। এবং মানুষ যে যাচ্ছে থামছে না, কন্টিনিউয়াস। একটা গ্যাপ যাওয়ার পরে আরেকটা লাশ বাড়ি থেকে বের হলো। আচ্ছা, আরেকটা লাশ বাড়ি থেকে বের হওয়ার সময় ওইটার সাথেও মানুষ কন্টিনিউয়াসলি যাচ্ছে। বললো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারছি না। তো সব লাশ নিয়ে তাদের কবরস্থানের ভেতর ঢুকছে। তো তার কথা হলো, কবরস্থানে যদি কেউ লাশ দাফন করতে যায়, তাহলে কবরস্থানে লাইট জ্বালানো থাকবে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে কবর খোলা থাকবে। আর আমার বাড়ি, সে মনের মধ্যে মানে হার্টবিটটা তার বেড়ে যায় যে বাড়িতে কি কেউ মারা গেল নাকি, আমাকে কেউ একবার জানালো না, আমি তো, আমার সাথে তো মোবাইল ফোন আছে। তো 2টা লাশ বেরিয়ে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যাওয়ার পর তার বডিটা একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে গেল। আচ্ছা, একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়। এখন যেটা হচ্ছে সেটা নর্মাল না, আর এগুলি নর্মাল না। তো ঘরের দিকে দৌড়ে যেই একটা ইটের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়। পড়ে যে সে তার ঘর বরাবর পাশে একটা গাছ আছে, এই গাছের মধ্যে সেই মেয়েটাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়, যে মেয়েটাকে এলাকার লোকজন এতদিন এলাকার লোকজন সেও জানতো, অনেকেই দেখতে পাচ্ছে। সে দেখে ওই জায়গায় পড়ে যায়। তো তার ওয়াইফের কাছের ঘটনা, ও তার ওয়াইফ আপনার টিউবওয়েল থেকে উজু করতে, টিউবওয়েলের দিকে যাবে উজু করতে, ফজরের আজান। মানে এর পরের ঘটনাটুকু তার ওয়াইফের কাছ থেকে শোনা। তাহলে রাসেল ভাই 1:30টার পর থেকে এই ফজর পর্যন্ত তাকে ওই জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তার ওয়াইফ যখন টিউবওয়েলের দিকে যাবে, তো আমি আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। তো তার ওয়াইফের কষ্ট হচ্ছিল, দরজা খুলে দেখে তার হাজবেন্ড পড়ে আছে, এবং আশেপাশে মানুষদেরকে সাহায্যে তাকে ঘরে নিয়ে নর্মাল করার পরে সকালে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠার পর তিনি বললেন যে তার সাথে এই ঘটেছে, এবং সে খুব অবাক, এবং সে ওয়ান কাইন্ড অফ হাসির পাত্র হয়ে গেছিল সবার কাছে, যে তুইও শেষ পর্যন্ত দেখলি এরকম টাইপের। কিন্তু ওনার ভিতরের অবস্থা তো খালি উনিই জানেন, যে উনি 2টা লাশ বেরোতে দেখেছে, এবং সেই মেয়েটাকে পাথর হয়ে যাওয়াটা, এবং ওই জায়গা পর্যন্ত নড়তে পারছে না, এবং এলাকার লোকজন জানে তো 1টা-2টা কোনো সমস্যা নেই ওর জন্য, কিন্তু ওই জায়গায় সেই রেগুলার ব্যাপার আর কি লাইফে। মানে ওর এই কথাটা শুনে সবাই একটু মানে মুচকে হাসি দেওয়ার মতো অবস্থা। ঠিক 1 মাস পর রাসেল ভাই যেটা উনি কানেক্ট করেছে, যে 1 মাস পর ওনার ওয়াইফের যখন ডেলিভারি হয়, ওখানে যে হসপিটাল ছিল, ওই যে আপনার সবুজ ছাতা হসপিটাল ছিল, সেখানে তার ওয়াইফের ডেলিভারিটা মিস হয়ে যায়। মানে মিস হয়ে যায় কি, একটা ভুলের কারণে ওয়াইফও মারা যায়, তার বাচ্চাটা মারা যায়। তখন সে জিনিসটা কানেক্ট করার চেষ্টা করে, যে ওই যে 2টা লাশ বের হয়, একটা তার ওয়াইফের লাশ, একটা তার বাচ্চার লাশ। তো এখন রাসেল ভাই ওইটার সাথে সে কানেক্ট করার চেষ্টা করলো। পরবর্তীতে রাসেল ভাই সেটাই সে হয়তো খাটিয়া এভাবেই বেরোতে দেখেছে আর কি তার বাড়ি থেকে। 1 মাস আগেই দেখে ফেলেছে আর কি। তো তার এটা আমার কাছে হৃদয় বিদারক লেগেছে আসলে, শেয়ার করি। আর উনি এখনো পর্যন্ত আছে, এবং ফেসবুক হয়তো আমি এখানে ওপেনলি বলে দিই শাহান ভাইকে, যে যদি সে পারে তাহলে ফেসবুকে একটা কমেন্ট করে দিতে, যেখানে আপনাদের সবার ছবি টবি আছে করবো। উনি আমার শুনছেন, অবশ্যই শুনছেন। থ্যাংক ইউ শাহান ভাই, থ্যাংক ইউ অনেক। এবং চমৎকার ঘটনাটার জন্য আমরা ওয়েট করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে। ফারনানের লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনবো, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা এনজয় করছেন। চলুন যাই আমরা ফারনানের কাছে। ফারনান, লাস্ট স্টোরিটা আমরা শুনে ফেলি। আমার লাস্ট স্টোরিটা এখন বলবো। আমার লাস্ট স্টোরিটা আমাকে একজন ফেসবুকে শেয়ার করেছেন। উনি মূলত কলকাতায় থাকেন, এবং ওনার নাম হচ্ছে শুভঙ্কর।
তো ওনার যেটা হয় যে চেন্নাইতে পড়াশোনা করার কারণে তো ওইখানকার একটা ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটা হচ্ছে মেইনলি অনেকেই হয়তো শুনে থাকবেন, চেন্নাই টু পন্ডিচেরি যে রোডটা মানে হাইওয়ে রোডটা মানে যেটা ওয়েস্ট বেঙ্গলকে চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে মানে দক্ষিণ ভারতের সাথে, তো সেই রোডটার একটা ঘটনা উনি আমাকে বলেন। তো ওনাদের একটা সময় যেটা হয়েছে গত বছরের দিকে, এটা 2016 ডিসেম্বরের দিকের ঘটনা, তখন ঠিক 1 বছর আগে, 1 বছর আগে, তখন মোটামুটি ভালো ঠান্ডা ওই চেন্নাইতে। তো ওনারা যেটা করেন যে ওনাদের সেমিস্টার ফাইনাল হয়ে যাওয়ার পরে ওনারা একটা প্ল্যান করেন যে ওনারা পন্ডিচেরিতে মানে একটা বাংলো ভাড়া করে যে অনেক হলিডেতে তারা সেই বাংলোটাতে ঘুরতে যাবে। এবং ওই বাংলোটাতে যাওয়ার জন্য ওনারা যেটা করে যে 3-4 জন ফ্রেন্ড মিলে একটা গাড়ি ভাড়া করে। গাড়িটা যেটা হয় যে একদম তাদের বাংলো, সেই বাংলোতে পৌঁছে দেবে। এবং ওনাদের বাংলোটা ছিল ওই যে হাইওয়েটার কথা আমি বললাম, ওটাকে অনেকে বলা ইস্ট কোস্টাল রোড বলে থাকে, স্টেট হাইওয়ে 49 এটার যে নাম। তো এই হাইওয়েটার ঠিক শেষ মাথায় এবং সেখানে কিছু বন জঙ্গল, এবং সেই বন জঙ্গলের ভিতরেই বাংলোটা, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। তো ওনারা প্ল্যান মতো সেই গাড়িটা নিয়ে গাড়ির ড্রাইভারকে তারা সবকিছু সেট করে এবং গাড়ির ড্রাইভারকে বলে যে আমরা আসলে সন্ধ্যার পরে রওনা হবো সেই হাইওয়েটা দিয়ে। কিন্তু গাড়ির ড্রাইভার কোনো মতেই সেই হাইওয়েটা দিয়ে এই সন্ধ্যার দিকে মানে রাত্রে জার্নি করতে রাজি হয় না, মানে দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সে সেটা রাজি হয়। এবং রাজি না হওয়ার কারণ হচ্ছে যে এই হাইওয়েটা নিয়ে বেশ কিছু আদিভৌতিক কথা সেখানে প্রচলিত। এবং যেটা মেইন যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ওখানে যখন চলাচল করার সময় হঠাৎ করে গাড়ির যে ড্রাইভাররা তারা হঠাৎ করে ডার্ক সাইকেলের ভিতর পড়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে হঠাৎ করে একটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় চলে যায় এবং কোনোভাবেই রাস্তা সামনের দিকে গয় না, একই রাস্তায় তারা বারবার সার্কেল করতে থাকে। রাইট। এবং আরো কিছু প্রচলিত রয়েছে, যেমন হঠাৎ করে মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, কমে যাওয়া, হঠাৎ করে কোন একজন সাদা কাপড় পরে রাস্তার মাঝখানে চলে আসা। এবং ওই হাইওয়েটার মানে একটু পরপরই ছোটখাটো অনেক টেম্পল রয়েছে। তো ওনাদের ওখানকার লোকালদের বিশ্বাস হচ্ছে মানে কেউ যদি এই টেম্পল গুলার যে কোনো একটাতে পুজো না দিয়ে যায় তাহলেই তার মানে বিপদ সামনে। আচ্ছা, এরকম একটা মিথ ওখানে প্রচলিত। তো এই জন্যই ড্রাইভার আসলে মানে রাত্রে জার্নি করতে রাজি হয় না, কিন্তু তারপরে অনেক বলাবলির পর দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সে রাত্রে জার্নি করতে রাজি হয় এবং সন্ধ্যার ঠিক পরবর্তী সময় তারা মানে স্টার্ট করে তাদের জার্নি। তো তারা যখন ওই স্টেট হাইওয়ে 49 সেই রোডটার ঠিক মানে একদম গভীর রাতের দিকে প্রায় মাঝামাঝি অবস্থায় চলে গেছে বললেই হয়। এক পাশে হচ্ছে অনেক বড় ভারত মহাসাগর, সাগর, মানে খুব সুন্দর রাস্তাটা, হাইওয়েটা খুব সুন্দর। আর এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে বন জঙ্গল, আবার কিছু কিছু জায়গায় লোকবসতি। তো এভাবে যেতে যেতে হঠাৎ করে একটা পর্যায়ে যেটা হয় যে ঘুটঘুট একটা অন্ধকারের ভিতরে গাড়িটা চলছে এরকম মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যেমন হাতের বাম পাশে যে সাগর ছিল সেটা দেখা যাচ্ছিল, ছোটখাটো লাইট দেখা যাচ্ছিল হাতের ডান পাশে জঙ্গলের ভিতরে, ছোটখাটো বাড়িঘর। কিন্তু এখন একটা পর্যায়ে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র গাড়ির হেডলাইট আর কিচ্ছু নেই সামনে, শুধু সামনে রাস্তা দেখা যাচ্ছে আর কিচ্ছু নেই। তো একটা পর্যায়ে তারা একটু ঘাবড়ে গেল যে ঘটনা কি আসলে, মানে কিছুই দেখা যেতেছে না, এরকম ধর কথা না। ড্রাইভারও বলতেছে আমি তো এখান থেকে অনেকবার ড্রাইভ করছি ভাই, রাস্তা দিয়ে এরকম তো হয়নি কখনো আসলে। মানে এটা তো ওই যে মিথ প্রচলিত ডার্ক সাইকেলে ফেসে যাওয়া সেরকম মনে হচ্ছে। এবং ওদের মধ্যে একজন দেখলো যে হঠাৎ করে রাস্তার বাম পাশে অনেক সময় ভাঙা থাকে না, যে এত কিলোমিটার লেখা থাকে জায়গা, তো ওরকম একটা জায়গা তারা ক্রস করলো এবং ঠিক আধা ঘন্টা পরে ওই জায়গাটি তারা ক্রস করতেছে বারবার। এটা মানে তাদের চোখে পড়লো এবং তারা তখন বুঝতে পারলো যে আসলে তারা আসলে ওই যে ডার্ক সাইকেল যেটা প্রচলিত ওই ইয়াটার ভিতরে পড়ে গেছে। এবং একটা পর্যায়ে তারা বেশ ভয় পেয়ে গেল এবং সাথে সাথে পেট্রোল ফুরোচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু যাচ্ছে না, সে একই রাস্তায় তারা বারবার ঘুরতেছে। তো বিশাল একটা ভয়ে কাজ করলো তাদের মাঝে। এবং তারা একটা সময় যেটা চিন্তা করলো যে না, আমরা গাড়িটা স্টপ করে রাখবো, কেননা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, আমরা গাড়িটা স্টপ করে রাখবো। তো ইন দ্য মিন টাইম গাড়িটা স্টপ ছিল প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটে কোনো ট্রাক বা কোনো গাড়ি ঘোড়া আসেও নি, যায়ও নি। তো হঠাৎ করে তারা দেখলো যে দূর থেকে একটা জিপের মতো অনেক পুরনো মডেলের একটা জিপ, ব্রিটিশ আমলের একটা মডেলের জিপ মানে তাদের বরাবর আসতেছে, তাদের গাড়িটা বরাবর। তো তারা তখন চিন্তা করলো যে এত পুরনো জিপ তো এখানে থাকার কথা, কিন্তু ব্রিটিশ আমলের জিপ, তো এটাই হাইওয়ে রোডে কিভাবে আসলো। তো ওইটা যখনই তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল, দেখলো যে গাড়িটার ভিতরে কেউ নেই, মানে ড্রাইভারও নেই, ড্রাইভারের সিটটা খালি, মানে ওখানে কেউ ড্রাইভ করছে না, কিন্তু গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি।
ঠিক আছে, গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি, এবং তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল, এবং তাদের কাছে মনে হচ্ছিল যে লাশগুলো অনেকটা ব্রিটিশ মানুষদের লাশ থাকে না যেরকম, মানে আমাদের নর্মাল আমাদের মতো না, আমাদের মতো সোজা কথা। তো এই জিনিসটা তাদের চোখে পড়ছে, এবং সাথে সাথে পাশে যে ভারত মহাসাগর সেটাও তারা চোখে পড়লো, ওশানটা, এবং সবকিছু হঠাৎ করে মানে আগে যেমন একটা ডার্কনেস এর ভিতরে হারানো ছিল, এখন হঠাৎ করে আবার সবকিছু ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল, একদম পুরো 1 সেকেন্ডের মাথায় গাড়িটা ক্রস করে চলে গেল তাতে কি জিপটা, এবং সব ঠিক হয়ে গেল। তারপর তার আস্তে আস্তে সামনে থেকে আবার গেল। আচ্ছা, মেনলি ভাই এটাই ছিল ঘটনা, শর্টকাটই বললাম আসলে। না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটাই ছিল ঘটনা। এখন ওই ড্রাইভারটাকে তারা অনেক প্রশ্নগুলো যে এটা কি দেখলাম আসলে, তারা 4 জন মিলে একই সাথে একই জিনিস দেখলো। তো তখন সে বললো যে আমি তো আপনাদের বলছি আগে যে এই ধরনের রোডগুলোতে মানে আমরা কখনোই রাতে কোনো ট্রিপ নেই না, তো এই জন্যই বলছিলাম যে সকালে যেতে, কারণ কখন এই অঘটন ঘটে যায় এটা আসলে বলা যায় বলতে পারে না, রাইট। এবং তারা যেটা ধারণা করে যেটা হয়তো কোনো ইংলিশ ওই সময়কার ওই সময়ের কোনো একটা ঘটনার প্রেক্ষিতেই এই ঘটনা এখনো ঘটে যাচ্ছে, রাইট। এবং তারা আমাকে যেটা ভাইয়া বলে, উনি ওই শুভঙ্কর যে আমাকে যেটা বলেন যে তারা যখন ব্যাক করবে তারা ওই হাইওয়েটাতে আর ব্যাক করেনি, দিনের বেলাও ব্যাক করেনি, রাতে তো প্রশ্নই আসে না। তারা ভিতর দিয়ে মানে ট্রেন দিয়ে অনেক ঘুরে টুরে ঝামেলা করে তারপরে পন্ডিচেরি থেকে চেন্নাই মানে যেভাবে এড়ানো যায় ওই রাস্তাটা সেভাবে এড়ানোর চেষ্টা করে। তারা খুব ফার্স্টে নাকি খুব মানে সাহসিকতা কিন্তু শেষে আসলে সেটা ক্যারি করতে পারেনি আসলে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ফারনান। এবং আমরা একটা ছোট বিরতি আমাদের নিতেই হচ্ছে, বিরতির পরে আমরা সেই অডিও ক্লিপটা শুনবো, যে অডিও ক্লিপে একটু হিন্ট না দিলেই না। সেটি হচ্ছে যে আপনারা সবাই ইন্টারনেট আমাদের যে পেজটা আছে www.bhuthfm.com/radio/bhuthfm.russell, সেই পেজটায় আরো একবার ঠিকানাটা বলি, www.facebook.com/bhuthfm.russell। রাসেলের স্পেলিংটা হচ্ছে RUSSELL। এইখানে গিয়ে আপনি একটা পোস্ট দেখতে পারবেন, যেটা আমরা রবিবারের দিকে মনে হয় করেছিলাম। সেই পোস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন যে একটা ঘটনা আমাদেরকে একজন পাঠিয়েছেন, ছবি টবি সবকিছু সহ। সেই ঘটনাটি আমরা এখন শুনবো, এবং যেই যিনি পাঠিয়েছেন তার এর আগের সপ্তাহেও তার একটা ঘটনা আমরা প্লে করেছিলাম, এবং এই সপ্তাহে আরো একটি ঘটনা আমরা প্লে করতে যাচ্ছি। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ফিরে আসছি আবারও একটু পরেই, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Booth FM. The night comes alive with Graminphone. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং হ্যালো টু অল দ্য Booth FM লিসেনার্স। হ্যাঁ, আমি গত সপ্তাহে রোজ তার মিরর এবং তার কোমায় যাওয়ার ঘটনাটি শেয়ার করেছিলাম। আমি এই সপ্তাহে যে ঘটনাটি শেয়ার করব এটিও একটি কোমার ঘটনা, এবং এটি ঘটেছে আমার খুব কাছের একজন মানুষের সাথে। আমি এটি শেয়ার করতে চাইনি, তারপরেও গত সপ্তাহের ঘটনাটা শুনে আমার কাজিনের ভালো লেগেছে, এটা ওর সাথে ঘটে যাওয়া ঘটনা। ও আমাকে বলে যে তুমি এটা শেয়ার করতে পারো, এই কারণে আমি এটা শেয়ার করলাম। এবং এই ঘটনা দুটি একই রকম কোমা রিলেটেড হয়ে গেল। তারপরেও আমি এই ঘটনাটি বিশ্বাসযোগ্যতা সবকিছু শেয়ার করার জন্য এই ঘটনার সময় এই ঘটনাটি প্রুফ হিসেবে আমি একটি ফটো সেন্ড করব। তো আশা করি সেটিও সবাই দেখতে পাবেন। তো যাই হোক, এই ঘটনাটি ঘটে আমার কাজিনের সাথে গত বছর। ঘটনাটি হচ্ছে আমার কাজিন একটি মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়। আহত হওয়ার পরে সে প্রায় 4 দিন কোমাতে ছিল। আমার কাজিন অস্ট্রেলিয়াতে একটি ইউনিভার্সিটিতে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে। সো একদিন ওদের ইউনিভার্সিটিতে আড্ডায় 3-4 জন ফ্রেন্ডের মধ্যে কথা হয় যে ওরা সবাই উইজি বোর্ড প্র্যাকটিস করবে। উইজি বোর্ডটা হচ্ছে প্ল্যানচার্ট বোর্ডের মতো, কিংবা প্ল্যানচার্ট বোর্ডই, আমি এটা নিয়ে সঠিক শিওর না। সো এটা দিয়ে হচ্ছে বিভিন্ন আত্মা প্রেতাত্মা কিংবা এরকম জিন সবাই ডাকে, আমরা যেরকম মুভিতে দেখতে পারি। সো একটা কথা প্যারানরমাল অ্যাক্টিভিস্ট কিংবা নেটে আমরা অনেক জায়গায় দেখতে পারি, এটা খুব কমন একটি কথা, যে ইটস কোয়াইট ইজি টু কল আ ডিমন অর সোল ইন ইউর হাউস অন ইউ, বাট ইটস কোয়াইট ইম্পসিবল টু গেট রিড অফ দ্যাট ডিমন। মানে হচ্ছে তো এটা খুব ইজি একটা আত্মা প্রেতাত্মা জিন যেটাকেই হোক সমন করে আনা, কিন্তু এটা ইম্পসিবল যে এটা তোমার উপর থেকে এটার প্রভাবটা ছাড়ানো। তো যাই হোক, আমার কাজিনদের যেই কথা সেই কাজ। 4 জন ছিল, 4 জন থেকে রীতিমতো 2 জন ভয়টায় পেয়ে ওরা প্ল্যান চ্যাট করবে না, কিছু খারাপ হতে পারে, এই কারণে ওরা চলে যায়। তো 2 জন হচ্ছে লাস্ট পথে থেকে যায়,
আমার কাজিন আর পাবলো নামের একটা ছেলে। পাবলো হচ্ছে ব্রাজিলিয়ান। তো এরা দুইজন বসে পাবলোর বাসায় এরকম প্ল্যান চ্যাট করে। প্ল্যান চ্যাট করার পরে দেখে যে তখন কিছুই হয় না আসলে। তো ওরা ভাবে যে এটা একটা ভোগাস জিনিস, এটা দিয়ে আসলে কিছুই হয় না, তো শুধু শুধু এটা কিছুই হইল না। তো রীতিমতো ওই দিন আমার কাজিন বাসায় চলে আসে। আমার কাজিন বাসায় চলে আসার পরে যেটা হয়, সে রাতে ঘুমায়। ঘুমানোর পরে সে রাতের বেলা শুনতে পারে যে খুব একটা গোঙানি টাইপের একটা থাকে না, যে মানুষ ঘুমের মধ্যে যদি কখনো গোঙায়, সেই রকম গুঙিয়ে গুঙিয়ে আবার হালকা করে একটা কিছু হাসছে। তো সে রীতিমতো লাফ দিয়ে উঠে যায়। তো উঠে যাওয়ার পরে তার রুমের বাম পাশে যে জানালা আছে, জানালাটি পুরোটা খোলা ছিল, কাচের জানালা, কার্টনটা পুরাটুকু খোলা ছিল। তো সে দেখে যে তার জানালার ওখানে একটা ক্লাউন ফেস, দুটো হাত তার জানালায় লাগিয়ে একটা ক্লাউন ফেস তার দিকে তাকিয়ে আছে আর হাসছে আস্তে আস্তে করে। সে সাথে সাথে প্রচুর ভয় পেয়ে যায়। তো বেড সুইচটা, তার বেড থেকে মোটামুটি দূরে থাকা ইলেকট্রিক সুইচটা সে ফোনের লাইট সাথে সাথে জ্বালায়। জ্বালানোর পরে সে দেখে যে আসলে ওখানে কিছুই নাই। কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে, সে দেখে তার জানালায় হালকা কুয়াশার মধ্যে জানালা ভিজে থাকলে যদি কেউ হাত রাখে তো সেটাতে হাতের 5টা আঙুলের ছাপ পড়ে যায় না। সে দেখে যে ওইরকম 2টা আঙুলের ছাপ তার জানালায় অপোজিট সাইড থেকে আছে। আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে, আমার কাজিনের বাসা দোতলায় এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ওর বাসাটা হচ্ছে মোটামুটি একটা হিলের লাস্ট সাইডে। তো ওর বাসা থেকে প্রায় 20-25 ফিট নিচে হচ্ছে একটি রোড, বাট এখানে কোনো বাড়ি ঘর নেই। তার মানে আর অস্ট্রেলিয়ার জানালাতে কোনো সানসেটও থাকে না, যে নিচতলার একতলার বিল্ডিং এর সানসেটের উপরে কেউ দাঁড়িয়ে দোতলার জানালায় হাত রাখবে, এটা ইম্পসিবল। তো সে রীতিমতো খুব ঘাবড়ে যায়, এবং কিন্তু সে খালাখালুকেও বলতে খুব ভয় পায়, কারণ এরকম উইজি বোর্ড প্র্যাকটিস করেছে। সো যদি খারাপ কিছু হয় এটা তারা বাজেভাবে নিবে, তাদের ছেলে কি হয়ে যাচ্ছে এখানে, এই কারণে। সো ও ওই দিন রাতে এটা নিয়ে পাবলোর সাথে কথা বলে, কিন্তু পাবলো বলে যে না, ওর আসলে এরকম কিছুই হচ্ছে না, হি ইজ কোয়াইট ওকে। তো আমার কাজিন ভাবে যে তাহলে মনে হয় ও এটা ভয় পেয়েছে, কারণ ও উইজি বোর্ড নিয়ে এরকম বহুত কাহিনী শোনে, সো ভয় পেয়েছে। তারপর ও পরের দিন ঘুমোতে যায়। ঘুমোতে যাওয়ার পরের দিনও দেখে, পরের দিন না, ও এরকম কিছু দেখে না যে জানালার কাছে এরকম কিছু আছে, কিন্তু ওই ঘুমের মধ্যে ওই ক্লাউনটা এসে দেখাচ্ছে যে ও একটা রাস্তা, খালি একটা রাস্তা দিয়ে হাঁটছে, খালি রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর এরকম কিছুই নাই। ও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, আর সামনে ক্লাউনটা 4টা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ক্লাউনের হাতে হচ্ছে 4টা বেলুন। আর ও যখন ক্লাউনের কাছে যায়, কাছে যে ক্লাউনকে জিজ্ঞেস করে হোয়াই 4 বেলুনস, তো তখন ক্লাউনটা পুশ করে একটা সুই দিয়ে ফুটা করে 4টা বেলুনের মধ্যে একটা বেলুন ফুটা করে দিয়ে বলে নাও ইটস অনলি 3 and you have 3 days left in this world, মানে এখন হচ্ছে এখানে 3টা বেলুন আছে আর তোমার ঠিক 3 দিন তুমি এই পৃথিবীতে থাকবা। পরের দিনও সে একই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার সাথে সাথে সে বেশ ভয় পেয়ে যায়, এবং ওই দিন ওই আরেকটা বেলুন ফুটা করে বলে যে এখন 2টা আছে, তুমি আর পৃথিবীতে 2 দিন থাকবা। ঘুম থেকে উঠে আমার কাজিন সরাসরি ডাক্তারের কাছে চলে যায়। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি আসলে উইজি বোর্ড প্র্যাকটিস করছো, দ্যাটস ওয়াই ইউ আর মেবি হ্যালুসিনেটিং আর ইউ আর হ্যাভিং সাম ব্যাড ড্রিমস। তো ওকে এরকম করে কিছু স্লিপিং পিল দেয়, কিন্তু ওই স্লিপিং পিল খাওয়ার পরে ও পরের দিন এই স্বপ্নটা দেখে, এবং ওইখানে একটা বেলুন ফুটা করে বলে আর একদিন আসো। সে আরো ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে পরের দিনে সেম স্বপ্ন, আরেকটা বেলুন ফুটা করে বলে আজকেই তোমার শেষ দিন। তো ও ওই দিন এইটা ওর মাথায় আসে, ও রীতিমতো খুব ভয় পেয়ে যাচ্ছে। তো ও ওই দিন 3টা বাজে ঘুম থেকে ওঠে। 3টা বাজে স্লিপিং পিল খাওয়ার পর এইভাবে ওর ওভার স্লিপিং হচ্ছে। আমার খালা যখন জিজ্ঞেস করে যে ওয়াই ইউ আর স্লিপিং সো মাচ, তখন বলে যে এমনিতে কিছু একটা বলে যে ভার্সিটি নাই কিংবা এই কারণে এখন ঘুমাচ্ছি। তো যাই হোক, ও ওরকম ঘুমাচ্ছে। 3:30 বাজে ঘুম থেকে উঠে ও বাসার সামনে রোডটা ক্রস করে যাবে অপোজিট সাইডে। ডানে বামে যতটুকু দেখা যায় 400-500 মিটারের মধ্যে ও দেখে যে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই। ও রোডটা পার হচ্ছে, হঠাৎ করেই দেখে যে ওর সামনে দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। তো ও না একটু সাইড কাটায় গাড়িটা, হ্যাঁ, অথচ গাড়িটা কোথাও ছিল না। তারপরে ও দেখে যে এরকম গাড়িটা চলে আসছে। তো গাড়িটা কোনো মতে সাইড কাটায়, গাড়িটা ওর গায়েটায় লাগে নাই। তো যাই হোক, ও তখন ভাবে যে বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচলাম, তো আমি এখন বাসায় চলে যাই, যেখানে যাচ্ছিলাম সেখানে যাব না। কারণ আমাদের মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা আছে, যাত্রার প্রথমে যদি কোনো ফাড়া হয়, মানে বাধা আসে, তাহলে সে যাত্রাটা না করাই ভালো। তো ওটা চিন্তা করে ও জাস্ট রোডের ওই পার থেকে এই পারে আবার অনেক দূর পর্যন্ত দেখে রোডটা পার হতে যাচ্ছে। ও এমন সময় দেখে যে হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি চলে আসছে। তো ও গাড়িটা থেকে সাইড কেটে পিছনে চলে গেছে, মানে গাড়িটা ওকে সাইড কেটে চলে যাবে অপোজিট সাইড থেকে আসা। কিন্তু ও তখন দেখে যে ওর অপোজিট সাইড ওই ক্লাউনটা দাঁড়িয়ে আছে।
যাচ্ছে, আর ক্লাউনটা ওকে সাথে সাথে একটা ধাক্কা দিয়ে গাড়িটার উপর ফেলা দেয়। ও মারাত্মক ভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়, ও রোডের সামনে পড়ে থাকে। আঘাত পাওয়ার পরেও 3 থেকে 4 দিন পর্যন্ত কোমাতে ছিল। কোমাতে থাকার পরে ডাক্তাররা তো ট্রিটমেন্ট করছে, কিন্তু ও কোনোভাবে কোমা থেকে জাগছে না। সো ডাক্তাররা বলছে যে ও কবে কোমা থেকে আসবে এটা জানি না, তবে তারা আশা করছে 10 থেকে 15 দিনের মধ্যেই ও জেগে যাবে, বিকজ ওর শরীর মোটামুটি রেসপন্সিভ। তো এমন সময় ওর দাদা দাদি ভিজিটিং এসেছিল অস্ট্রেলিয়াতে ওদেরই বাসায়। তো ওর দাদি যেহেতু অনেক আগের মানুষ, তারা ধর্মতে অনেক বিশ্বাস করে, প্রচুর বিশ্বাসী, সারাদিন নামাজ কালাম করে বয়স্ক মানুষ। তো তারা যখন দেখতে যায়, তারা হাতে কুরআন শরীফ নিয়ে ওকে দেখতে যাবে। তো অস্ট্রেলিয়ার মেডিকেলের নিয়ম অনুযায়ী কখনো যদি আইসিইউতে এরকম কোন জায়গায় যদি যাওয়া হয়, তাহলে না কখনো ওই হাতে কোরআন শরীফ কিংবা ফোন কিচ্ছু নিয়ে যেতে দেয় না। সবকিছু বাইরে একটা বাকেটে রেখে ওপরে জাম্পার পরে তারপর যেতে হয়, মানে প্লাস্টিক জাম্পার যেটাকে ভেস্ট বলে আমরা, ওইটা পরে যেতে হয়। তো যাই হোক, ওর দাদি ওরকম ওর কাছে যায়। তো যে ওর দাদি একটু কান্নাকাটি করে ওর কানের পাশে মুখটা দিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করতে থাকে। এটা তার বিশ্বাসের উপর থেকে সে সূরা ইখলাসটা তিলাওয়াত করতে থাকেন। তো সূরা ইখলাসে যেটা আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা। সো ও যখন এরপরেই না সূরাটা যখন তেলাওয়াত করা শেষ হয়, তখন দেখা যায় আমার কাজিনের হাত পা নাড়ছে এবং সে পুরোপুরি রেসপন্সিভ হয়ে গেছে। সে চোখ মেলে তাকাইছে। 10-15 সেকেন্ডের মধ্যে নার্সরা চলে আসে ওকে স্ট্যাবল করার জন্য কয়েকটা ইনজেকশন দেয় এবং কিছুক্ষণের মধ্যে পুরোপুরি লাইফে ফিরে আসা। তো যাই হোক, আমার কাজিন পরবর্তীতে ওর দুর্ঘটনা থেকে, ওর কোমা থেকে ওঠা পর্যন্ত যে ঘটনাটুকু আমার কাছে বলেছে কি হচ্ছিল, সেটা আমি আপনাদেরকে এখন বলছি। ও দুর্ঘটনার পরে ও দেখে যে সবকিছু ব্ল্যাক। ও সেই খালি রাস্তায় চলে গেছে, রাস্তা দিয়ে ক্লাউনটাও হাঁটছে, ও ক্লাউনের পিছে পিছে হাঁটছে। ক্লাউনের হাতেও এখনো দেখে যে ক্লাউনের হাতে অনেকগুলা বেলুন, এখন আর 4টা বেলুন না, অনেকগুলা বেলুন উঠছে এবং ওই বেলুনে বিমোহিত হয়ে ক্লাউনের পিছে 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 হাঁটছে। এভাবে হাঁটতে হাঁটতে ওর কয়েকবার মনে হচ্ছে যে না, এই ক্লাউনের পিছনে হাঁটা যাবে না, ও আমাদের এই পৃথিবী নিয়ে কনসিয়াস। ও মনে করছে যে আমার পৃথিবীতে যেতে হবে, আমার বাবা মা আছে। কিন্তু পরক্ষণেই ওর কাছে ও বিমোহিত হয়ে যায়, হতবিহ্বল হয়ে ওর শুধু মনে হয় না, এই বেলুনগুলোর পিছনে পিছনে, এই ক্লাউনের পিছনে পিছনে হাঁটাই হচ্ছে আমার জন্য শ্রেয়। তো এরকম ভাবে হাঁটছে এরকম ভাবে ওর না দিন ক্ষণ কতদিন কোথায় কি চলে যাচ্ছে এরকম কিছু হিসাব নাই। ওর কাছে ওইটাকে কোনো সময় মনে হয় নাই। মানে ও যে 4 দিন কোমাতে ছিল, ওর কাছে মনে হয় না যে ও 4 দিন কোমাতে ছিল। ওর কাছে মনে হয় যে জাস্ট একটা ইভেন্টই ঘটেছে, ও ক্লাউনের পিছনে পিছনে অল্প কিছুক্ষণ হেঁটেছে, কিন্তু ওর ওই হাঁটাটুকুর সময় আমাদের পৃথিবীতে 4 দিনের ওপরে হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে ও এরকম হাঁটতে হাঁটতে একসময় হঠাৎ করে শোনে যে ওর কানের কাছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরা ইখলাসটা তেলাওয়াত করা হচ্ছে। ওই সূরা ইখলাসটা তেলাওয়াত করার সাথে সাথেই ওর মনে পড়ে যায় যে ও ওর দাদা ভাইয়ের কাছে সকালবেলা বসে কোরআন শরীফ পড়া শিখতো, সিপারা পড়তো। সো তখন একদিন ওর দাদা ভাই, ও খুব দুষ্ট ছিল, কোরআন পড়তে চাইতো না, সূরা টুরা মুখস্থ করতে চাইতো না। সো একদিন ওর লাইফের প্রথম শেখা সূরা হচ্ছে সূরা ইখলাস। এটা আমরা সকলে অনেক প্রথমবার শিখেছি, কারণ এটা বেশ ছোট সূরা। সো ওই সূরাটা ও ভুল করার কারণে ওর দাদা ভাই ওকে হাতে একটা স্কেল দিয়ে একটা বাড়ি মারে। তো ওর না তখন ঠিক ওই জিনিসটাই, ওই সূরাটা শোনার সাথে সাথে ও ছোটবেলার সেই স্মৃতিতে চলে যায় যে ও বাড়ির বারান্দায় বসে সূরা ইখলাস পড়ছে ওর দাদার কাছে। ভুল হওয়ার কারণে ওর দাদা ওকে হাতে একটা স্কেল দিয়ে, কাঠের স্কেল দিয়ে আস্তে করে একটা বাড়ি দিয়েছে। ও ঠিক হাতের মধ্যে সেই বাড়িটা ফিল করে এবং বাড়িটা ফিল করার সাথে সাথেই ও আর কি আমাদের এই পৃথিবীতে চলে আসে। তো এটাই ছিল ওর ঘটনা। পরবর্তীতে ডাক্তাররা, যেটা আমি আগেই বলেছি, ডাক্তাররা বলে কোমাতে এরকম অনেক ইভেন্ট হয়। সো এখানে এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর ঘটনা আমার কাছে যেটা হচ্ছে, ওর অ্যাক্সিডেন্টের ঠিক 4 দিন আগে থেকে ওই ক্লাউনটা হাতে একটা একটা করে বেলুন ফুটো করছিল ওর স্বপ্নে এবং বলছিল যে তোমার আর 2 দিন, 4 দিন, 1 দিন, এবং যেদিন অ্যাক্সিডেন্ট হবে ওই দিনই তার লাস্ট দিন। এবং অ্যাক্সিডেন্টের আগে ঠিক ওকে ওই ক্লাউনটা ওর অপোজিট সাইড থেকে এসে পুশ করে ওকে গাড়ির উপর ফেলা দেয়। সেকেন্ড হচ্ছে যেটা, ওর বাসার জানালার অপোজিট সাইড থেকে কুয়াশার মধ্যে 2টা হাতের ছাপ। আর কোমা থেকে রেসপন্সের কারণ যেটা, সেটা তো আমি বললাম একটি সূরা এবং তার ছোটবেলার কাহিনী। তারপরে যেটা হয়, ওর দাদির কাছে ও সবকিছু শেয়ার করে যে ও এরকম করেছিল। তো ওর দাদি এটা নিয়ে খুব কনসার্ন হয়ে ওদেরকে সবাইকে নিয়ে ওরা উমরা হজে চলে যায়। তো উমরা হজে যাওয়ার পরে ওখানে একজন হুজুরের সাথে কথাবার্তা বলে। কথা বলার পরে হুজুর
হুজুর যেটা করে, ওকে কোনো তাবিজ, পানি পড়া এগুলো দিতে টোটালি অস্বীকৃতি জানায়, কাজ হুজুর বলে যে এটা ইসলাম শরিয়াত সম্মত নয়, তাবিজ করা এগুলো শিরকের সমান। তো ওকে কোনো তাবিজ এরকম কিছুই তারা দেয় নাই, বরঞ্চ ওরা ওকে আমল দিয়েছে যে তুমি এই সূরা পড়বা, ধীরে ধীরে কোরআন শরীফ পড়া শুরু করো, নামাজ কালাম করা শুরু করো, আল্লাহর রহমতে তোমার এগুলো আর কিছুই হবে না। তো এটা জিন ছিল না প্রেতাত্মা ছিল, এটা ওই হুজুর যার সাথে কথা বলেছিল আলেম, তিনি এইসব নিয়ে কিছুই বলেন নাই, জাস্ট ওকে আলেম এই নামাজ পড়া এগুলো বলে দিয়েছে এবং এরপর থেকে ও নামাজি হয়ে গেছে, ও এখন দাঁড়িয়ে রেখেছে। তো আল্লাহর রহমতে ও এখন ভালো আছে, ওর এখন এরপর থেকে আর কখনো এরকম সমস্যা হয় নাই। তো এই ঘটনার পরে আমি সকলকে একটা জিনিসের রিকোয়েস্ট করব, এই জিন ভূত প্রেত এগুলো না আসলে একটা আননোন ওয়ার্ল্ড, এটার ভালো খারাপ আমরা এখন পর্যন্ত কেউ জানি না। সো আমরা যে জিনিস জানি না এই জিনিস নিয়ে কৌতূহল বশত ঘাটাঘাটি না করাই ভালো, এটা থেকে অনেক খারাপ কিছুই হতে পারে। আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive with Coming Forth. Yes, the night comes alive with Coming Forth. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আজির সাথে এবং চলছে ভূত এফএম। আমি শাহরিয়ার পার্থ আমাদের লিখেছেন, আমাদের ভূত এফএমের পেজ থেকে পড়ছি। বাপ্পি রহমান আমাদের লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন। আকাশ আমাদের সঙ্গে আছেন এবং বাড়িতে কেউ নেই, কি যে হবে সত্যি সত্যি সেই আশঙ্কা করছেন। সানহা আমিন আমার সাথে লিখেছেন, বাবু ভাই, ফারনান এবং আলিফ ভাই গেস্ট, তাহলেও তাহলে তো ভূত এফএম জমজমাট। গুড লাক রাসেল ভাই। এমডি মিজানুর রহমান আমাদের সঙ্গে আছেন, আরো ভয়ের ঘটনা শুনতে চান তিনি। এমডি MR মিরাজ আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে শুনছেন, বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে সুন্দর সুন্দর ঘটনা শুনে তিনি অনেক মজা পাচ্ছেন, বুঝতে পারছি। রাজকুমার রাজ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। রিয়ান বরিশাল থেকে আমাদের সাথে আছেন, বা আজকে বরিশালের অনেকে আছেন দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে আছেন আব্দুল আহাদ হৃদয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার, আমাদের সঙ্গে আছেন গৌতম GS নিপু, এছাড়াও রিদওয়ান হোসেন হৃদয় আমাদের সঙ্গে আছেন, মশিউর রহমান মাসুদ আমাদের সঙ্গে আছেন, কুয়েত থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সম্রাট শাহ সম্রাট, এছাড়াও এবং তিনিও কুয়েত থেকে শুনছেন। মোহাম্মদ হাবিব আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত জাহান অথই এবং তিনি শুনছেন, আমাদের সাথে আছেন আবরার মইনুল, এছাড়াও রাজকুমার রাজ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সজীব হাসান, খুলনা থেকে শুনছেন তিনি। এছাড়াও আবিদ রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনিও খুলনা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন RH রনি, এছাড়াও MD হেলাল উদ্দিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে তোফায়েল আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মনজুর H মারজান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমি বাঙালি, এটাই আমার বড় পরিচয় এবং লিখছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন MD ফারাবি ফারহান, শাকিল কবির আমাদের সঙ্গে আছেন, MD রাকিব খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মাহমুদ হাসান শাহাব, আমাদের সঙ্গে আছেন ইয়াস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সুদীপ চন্দ্র মধুসূদন, আমাদের সঙ্গে আছেন আরাফার ইসলাম আবির, ফরজানা রহমান তুলি, এছাড়াও শাকিউল কবির আমাদের সঙ্গে আছেন, আরো অনেকে, শামসুদ্দোহা আমাদের সঙ্গে আছেন, অর্ণব হাসান সবুজ আছেন, সাইফুল ইসলাম জয় আছেন, ফখরুল ইসলাম আছেন, IK শাকিব আছেন আমাদের সঙ্গে, আফসা আশরাফুন নেসা আশা আমাদের সঙ্গে আছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদের রেডিও ফুর্তির পেজেও অনেকে আছেন, আর যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই ফেসবুকে সচরাচর অনেকে থাকেন না, অনেকে ঘটনা পাঠান না, আমি জানি এরকম অনেকে আছেন। আমি রিকোয়েস্ট করবো ভূত এফএম @radiofurti.fm, এখানে আপনার ঘটনা পাঠিয়ে দিন BHWTFM@RADIOFORJ.FM। আবিদ রহমান রেডিও ফুর্তির পেজে আছেন। খন্দকার MD জিশানুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মেঘবালিকা সিনথিয়া, উত্তরা থেকে শুনছেন তিনি এবং রেগুলার লিসেনার তিনি ভূত এফএমের। এক উইক ওয়েট করার পরে তারপরে ভূত এফএম শোনেন। রবিন রানা আমাদের সঙ্গে আছেন, শাকিল আহমেদ তাইফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস, মিরাজ খান, আবিদ রহমান রূপম, পান্থ অলি, রিজওয়ান কবির ল্যাম, আয়ান আহমেদ
জাহিদ, আমাদের সঙ্গে আছেন এমডি জনি, আহসান আল রাফি সৌম্য, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি হৃদয়, দুরন্ত আরাফাত, আবু মুসা মামুন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাবেল, এমডি নিনাদ মন্ডল, মিরাজ খান, দুরন্ত আরাফাত, সোহানুর রহমান শুভ, ইমন খান, আমাদের সঙ্গে আছেন এস এ শান্ত, সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আমজাদ সৌদি আরব থেকে শুনছেন, আইয়ান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তরিম ইসলাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন কাল্পনিক নির্জন, আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার এম এ মাহমুদ, রংপুর থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সজীব সিলেট থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ নাইমুল ইসলাম, মারিয়া সি, অর্ণব সহ আরো অনেকে। আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে এবং তারপরে আমরা চলে যাব একটি অডিও ক্লিপে এবং তারপরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গেই থাকবেন। এবং বিজ্ঞাপন বিরতির পরে কি একবার আমরা কথা বলে তারপরে অডিও ক্লিপটা প্লে করি, রাইট? আচ্ছা, আমরা অডিও ক্লিপটা প্লে করি, তারপরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and Ju Furti FM. The night comes alive with Gramin Fawn. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শরীফুল ইসলাম ডিএম, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আমি বর্তমানে রোম শহরে থাকি, ইটালির রোম শহরে। তো আমি আমার ঘটনায় চলে যাই সরাসরি। আমরা আমাদের একটা বাসা কিছুদিন আগে আমরা সেটা ভাড়া নিই। আমরা টোটালি এখানে 8 জন থাকি। তো আমরা বাসাটা যখন ভাড়া নিই তখন একটা এজেন্সির মাধ্যমে বাসাটা ভাড়া নিই। তো এজেন্সি যখন আমাদের প্রথম বাসাটা দেখায়, তো আমি এবং নাজিম ভাই এবং মামুন আমরা 3 জন বাসাটা দেখার জন্য আসি। তো যখন আমরা বাসাটা দেখার জন্য আসি এবং এজেন্সির যে লোক বাসাটা খুলে দেয় দরজাটা, তো তখন আমি প্রথম বাসাটার ভিতরে ঢোকার পরে আমার কাছে একটু অন্যরকম লাগে। একটা গরম গরম ভাব, কেমন যেন একটা মানে অস্বস্তিকর মতো পরিবেশ আর কি। তো বাসাটা 3টা রুম, একটা ব্যালকনি আর একটা বাথরুম। তো বাসাটা রুমের অবস্থা অনেক খারাপ, কারণ আমরা যে এলাকাটাতে থাকি এই এলাকাটার নাম হচ্ছে অস্ট্রিয়া। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে এবং আমাদের যে এলাকাতে আমরা এখন আছি, যেটা ভাড়া নেওয়ার জন্য আমরা দেখেছি আর কি। তো এই এলাকার যত বিল্ডিং গুলো আছে এগুলো অনেক পুরনো বিল্ডিং, এখানে লিফট এবং সবকিছুই অনেক পুরনো। তো বাসাটা প্রত্যেকটা রুমই আপনার একটু বড় বড়, আর বেলকনিটা একটু বড়। এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে আর কি। তো বাসাটার প্রত্যেকটা সাইডেই অনেক মানে দেখে মনে হচ্ছে যে এখানে অনেকদিন যাবত কেউ থাকেনি। এখানের বাথরুমটা একেবারেই ভাঙাচোরা, আপনার কিচেন রুমটা একেবারেই ভাঙাচোরা, আর প্রত্যেকটা রুম প্রচুর পরিমাণে জিনারি লাগানো আর কি। তো যেহেতু আমাদের বাসাটা খুব দরকার, আমাদের কাজের থেকে খুব একটা বেশি দূরে না, তো আমরা এত কিছু চিন্তা না করে আমরা বাসাটা ভাড়া নিয়ে নিই। আর বাসাটার যাবতীয় যত সমস্যা আছে সেটা ঠিক করে দেবে এজেন্সি। তো এই চুক্তির মধ্যে আমরা বাসাটা নিয়ে নিই। যাই হোক, তো আমরা বাসাটা ঠিকঠাক হওয়ার 2 মাস পরে আমরা বাসায় উঠে যাই। আমরা প্রথমে 5 জন উঠি এবং পরে আমাদের আরো 3 জন বন্ধুকে আমরা আনি। তো আমরা টোটালি 8 জন আমরা বাসাটায় থাকি। প্রথম যে সমস্যাটা আমি ফিল করি, অর্থাৎ আমি আমার কাজের সপ্তাহে যে ছুটিটা আমি পাই সেটা হচ্ছে সোমবার। তো সোমবার একবার আমি বাইরে থেকে ঘুরে সকালে একটু হালকা পাতলা নাস্তা করে আমি চলে যাই একেবারে রোম সিটিতে। তো রোম সিটির ওখানে আশপাশ দিয়ে ঘুরে টুরে আমি যখন সন্ধ্যার দিকে বাসায় ফিরি, তো বাসা তখন কেউ ছিল না। বাসাটায় যখন আমি ঢুকি, দরজাটা খুলে ঠিক আমাদের দরজাটা একটু পাশেই হচ্ছে রাসেল ভাই এই বাথরুমটা। তো বাথরুমটার সাইড দিয়েই আমার সেকেন্ড রুমটাই হচ্ছে আমার। তো আমরা যখন যাই তখন হঠাৎ ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আমি। তো বাচ্চার যে কান্নার আওয়াজটা পাই সেটা অনেক করুণ আওয়াজ রাসেল ভাই।
ঠিক আমি তখন একটু কেমন যেন একটু মানে খুব স্ট্যাচুর মতো হয়ে যায়, যে কেমন যেন একটা আমার শরীর কেমন যেন একটু দম খেয়ে যায় আর কি। তো আমি কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি, বাচ্চাটা কেমন যেন খুব গঙ্গে গঙ্গে মানে মানে খুব করুণ সুরে কাঁদতেছে। যাই হোক, আমি তখন মনের সাহস নিয়ে আমি লাইট প্রত্যেকটা মানে আমাদের যে ড্রয়িং রুম যেখান দিয়ে আমরা দরজাতে ঢুকি ওখানে লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, এবং জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে আমি আপনার বাথরুমের লাইটটা জ্বালায় আমি দরজাটা খুলে দেখলাম ভিতরে কেউ নেই বা কোনো ধরনের কোনো সমস্যা নাই, কান্নাটা থেমে গেল। যাই হোক, জিনিসটা আমি তেমন একটা কানে নিলাম না। যাই হোক, হয়তো বা কোনো একটা সাইডের বা আশেপাশের রুমের বাচ্চা টাচ্চা কাঁদবে কাঁদছে এরকম একটা মনে ধারণা নিয়ে আমি আমার রুমে চলে আসি। তো আমি আমার রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে যে ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসি। তো হঠাৎ আরেকটা দিন আমার যে বন্ধু নাজিম, তিনি রাত প্রায় 11টার দিকে উনি বারান্দায় যায়। তো বারান্দায় যখন যায় রাসেল ভাই, উনি বারান্দার দরজাটা খুলে যখনই বারান্দায় যাবে ঠিক তখনই উনি থাপ করে দাঁড়িয়ে যায় দরজার সামনে। হঠাৎ দেখে যে একটা একেবারে কর্নারে একটা কালো বিড়াল ওনার দিক তাকিয়ে আছে। তো কালো বিড়াল তাকিয়ে থাকাটার মানে যেভাবে তাকিয়ে সেটা দেখে নাজিম ভাই একটু ঘাবড়ে যায় আর কি। তো ঘাবড়ে গেলে নাজিম ভাই আর বেলকনিতে যায় না। বেলকনিতে না যাওয়ার কারণে যখন আমি কাজ শেষ করে বাসায় আসি তখন নাজিম ভাই আমার ঘটনাটা খুলে বলে। তো ঘটনাটা খুলে বলার পরে আমি নাজিম ভাইকে আমি সেই কান্নার আওয়াজের কথাটা বললাম। তখন আমি নাজিম ভাইকে বললাম যে নাজিম ভাই, আমার মনে হয় বাসাটায় কোনো সমস্যা আছে। তো যাই হোক, তারপরে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য ওই পাশের ফ্ল্যাটে এক মহিলা থাকে, সেই মহিলাটা হচ্ছে আপনার লাতিন আমেরিকার। তো সে অনেকদিন যাবত এখানে থাকে, বহুদিন যাবত। তো ওনার কাছে আমি এবং নাজিম ভাই গেলাম ইনফরমেশনের জন্য যে বাসাটায় কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে কিনা। তো তিনি আমাদের যেটা বললেন রাসেল ভাই, যে এই বাসাটায় আমরা ওঠার প্রায় 4 থেকে 5 মাস আগে একটা ফ্যামিলি উঠছিল এবং তারা মাত্র 3 মাস স্টে করে এই বাসা ছেড়ে চলে গেছে। কি জন্য গেছে, কি কারণে গেছে এটা জানেন না, তবে মাত্র 3 মাস থেকেই চলে গেছে। যদি এখানে একটা বাসা আপনি যদি ভাড়া নেন, ন্যূনতম 2 বছরের কন্ট্রাক্ট করে আপনাকে বাসার ভাড়া নিতে হবে আর কি। সর্বনিম্ন 1 বছর আপনি করতে পারেন, তবে সবাই 2 বছরই করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আমরা শুনে নাজিম ভাইকে বললাম যে এরকম তাহলে তো একটু সমস্যা আছেই হয়তো, বা তা নইলে এত তাড়াতাড়ি কেন চলে যাবে। যাই হোক রাসেল ভাই, এটা নিয়ে আমরা আর কাউকে কিছু বললাম না, আমরা আমাদের মতো করেই থাকতে শুরু করলাম। তো হঠাৎ একদিন আরেক বন্ধু, তার নাম হচ্ছে জিয়া, তার বাড়ি নড়াইল, সে বেলকনিতে হঠাৎ দেখে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানে একটা অবয়ব, একটা মানুষের মতো একটা অবয়ব বেলকনিতে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে মানে খুব দ্রুত দরজা আটকে উনি আমাদের রুমে এসে হাঁপাতে থাকলে সব ঘটনা যখন আমাদের খুলে বলে তখন আমরা সব জায়গায় সবাই একখানে হইলাম যে না, সমস্যা আছে। তো আমাদের বাসাটা যত দ্রুত চেঞ্জ করাটাই সবচেয়ে ভালো। তো এখন আমরা সে বাসাটাই আছি রাসেল ভাই আপাতত, এবং আমরা অন্য একটা বাসা খুঁজতেছি, এবং আমরা পেয়ে গেলে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো। তো যেহেতু আমরা লোকজন অনেক বেশি থাকি এবং কারো কোনো সমস্যা হলে আমরা দ্রুত এক জায়গায় চলে আসি, বা প্রত্যেকটা রুমে আমরা 3জন এবং 2জন করে থাকি। তো আমাদের কারো কোনো সমস্যা হলেই আমরা মোটামুটি সেই সবাই একখানে হয়ে যাই, এবং তারপরে সবার মনে একটা সাহস সঞ্চারিত হয় আর কি। যাই হোক, তো এরপরেই মোটামুটি রাসেল ভাই এভাবেই চলছে। ওই ঘটনার পরে এখন পর্যন্ত আর কোনো বন্ধু আমরা কোনো সমস্যা এখনো মানে ফিল করতেছি না, তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা অন্য একটা বাসায় চলে যাওয়ার জন্য আর কি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আর আমার কাছে আরো 2টা ঘটনা আছে, সময় হলে ঘটনাটাও পাঠিয়ে দেবো, যদি ভালো লাগে শেয়ার করবেন। ওকে রাসেল ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। Booth FM. Tonight comes alive with Cramming Form.
That's true. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছের সাথে, এবং এতক্ষণ ধরে অনেক ঘটনা শুনলাম। কেমন লেগেছে সেটা আপনারা ফেসবুকে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে দিচ্ছি ভূত এফএম @radiofurti.fm এখানে ঢুকে আপনার পছন্দের গানগুলো আপনি অবশ্যই আপনার পছন্দের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। গানগুলো বলছি, গানের দিকে তাকিয়ে আছে এই জন্য পাঠিয়ে দিবেন, এবং আশা করছি যে এই সপ্তাহের মতো আগামী সপ্তাহে জমজমাট একটি ভূত এফএম নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি।